শান্ত থেমে গেল। আহানার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে চলে গেল সে। আহানাও চুপচাপ তার পিছু পিছু আসলো। দুজনেই বাইকে বসে আছে। শান্ত একরাশ রাগ নিয়ে বাইক চালাচ্ছে, আর আহানা শান্তর জ্যাকেটের একটুখানি ধরে রেখেছে। পুরোটা ধরে রাখার সাহস পায়নি, ভয় করছে শান্তকে। শান্ত কোনো কথা বলছে না ওদের সাথে। সোজা আহানার বাসার সামনে এসে বাইক থামালো, কিন্তু নিজে বাইক থেকে নামলো না। আহানা ভয়ে ভয়ে বাইক থেকে নামলো। শান্ত বাইক স্টার্ট দিয়ে চলে যেতে নিতেই দাদা ডাক দিল বাসার ভিতর থেকে। বাধ্য হয়ে থামলো সে। দাদা বললেন আজ তাদের বাসায় মিলাদ। শান্ত যেন এসে সবার সাথে জয়েন করে। শান্ত গাল ফুলিয়ে ওনার সাথে চলে গেলেন বাসার ভিতর। আহানা দোতলায় এসে ব্যাগটা রেখে ঘড়িতে চেয়ে দেখলো সবে সকাল 10টা 30 বাজে। সকাল থেকে শরীরটা দুর্বল লাগছে। কি জন্য এমন হচ্ছে তা বুঝার বা জানার চেষ্টা করলো না সে, কারণ এরকম তার কয়েক বছর ধরে হচ্ছে। রান্নাঘরে এসে ভাত বসালো সে। তারপর ওড়না খুলে ডাইনিং এর চেয়ারে রাখতে এসে দেখলো শান্ত সোফায় বসে আছে ফ্লোরের দিকে তাকিয়ে। আহানা ভয়ার্ত গলায় বলল, চা খাবেন? না। আহানা শান্তর সামনে এসে দাঁড়িয়ে বলল। কিছুক্ষণ নীরবতা পালন করে শান্তর হাতটা ধরল, তারপর বলল, শান্ত, আমি চাই না আপনি আমার জন্য কোনো মেয়ের গায়ে হাত তুলেন। এটা ভালো দেখায় না। শান্ত হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে আহানার 2 হাত শক্ত করে চেপে ঝাঁকিয়ে বলল, আমি কাউরে মেরে ফেললো, তুমি কি সেটা বলার? তোমার সাহস হয় কি করে নিচের কসম দেওয়ার? এত বড় সাহসিকতা তোমাকে কে দেখাতে বলেছে? আহানা চুপ করে থেকে বলল, এলিনা আপুর জায়গায় উনি ঠিক আছেন। কোনো মেয়ে এটা সহ্য করতে পারবে না তার ভালোবাসার মানুষ অন্য কাউকে বিয়ে করলে। তাই আপনি যদি আজ ওনাকে মারতেন তা ওনার সাথে অন্যায় হতো। সে যে বলেছে তুমি রাস্তার মেয়ে, সেটা? আহানা হালকা হেসে বলল। ঠিকই তো বলছে। শান্তর রাগ অনেক বেড়ে গেল। আহানাকে আরো জোরে চেপে কাছে টেনে বলল, তুমি রাস্তার মেয়ে না, তুমি আমার মায়ের হাতে জীবনের প্রথম খাবার গ্রহণ করা সেই মেয়ে। আর সেই মেয়ে কখনো রাস্তার মেয়ে হতে পারে না। তোমার বাবা মা নেই তো কি হয়েছে, তোমার স্বামী আছে, এটা তোমার পরিচয়। তুমি আছো, এটা তোমার পরিচয়। আর সে আবার কি বলল? তুমি নাকি নিজেকে আমার কাছে বিক্রি করেছো। আমি এলে নাকি ছাড়বো না। তুমি তোমার কসম ওঠাও, ওর শাস্তি না দিলে আমার রাগ কমবে না। শান্ত, প্লিজ মাথা ঠান্ডা করেন। আমি ভুলে গেছি না, আপনি ভুলে যান। আমি ভুলবো না টাফার, আর কোনোদিন কসম দিবা না। আমাকে আমার মাও কসম দিত, কথায় কথায় কসম দিয়ে বসে থাকতেন। আর আজ উনি আমার একটা কথা, তুমি আর কসম দিতে পারবে না আমাকে, ব্যাস। শান্ত আহানাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলছে। আহানা শান্তর দিকে তাকিয়ে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যেতে নিল। শান্ত ধরে ফেলল ওকে। আনা, আনা, আহানা মাথা ধরে বলল, হুম। কি হয়েছে তোমার? শরীর খারাপ? শান্ত আহানাকে সোফায় এনে বসালো। আহানা মাথায় হাত দিয়ে বসে আছে। আহানাকে 1 গ্লাস পানি এনে দিল সে। তারপর ওর পাশে বসে কপাল চেক করলো। না, জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? চলো আমার সাথে হসপিটালে যাবে। না, আমি ঠিক আছি। সকাল থেকে দুর্বল লাগছিল, কম খেয়েছি হয়তো, তাই ঠিক হয়ে যাবে। আর কসম দিব না কোনোদিন। কথাটা বলে শান্ত উঠে বারান্দায় চলে গেল। আহানা চুপ করে থেকে রান্নাঘরে চলে আসলো। ভাত তো খেয়েছিলাম ঠিক মতন, তাহলে এইভাবে দুর্বলতার কারণটা কি? যদি হয় মৃত্যু তাহলে বেশ হবে, শান্ত বেঁচে যাবে। আমার সাথে জড়ালে জীবনটাও নষ্ট হবে, আর আমি সেটা চাই না। আমি যদি মরে যাই তাহলে কারোর কিছুই যায় আসবে না। শান্ত হয়তো কদিন কাঁদবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মায়া জড়ালে ও নিজেকে সামলাতে অনেক কষ্ট পাবে, আর আমি সেটা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলা চুকে গেলেই ভালো হবে। আমি আজই হসপিটালে যাব, কতদিন বাঁচবো জেনে আসবো। সেই অনুযায়ী শান্তর থেকে দূরে থাকবো, ওকে কাছে আসতে দিব না। কথাগুলো ভাবতে ভাবতে আহানা খেয়াল করলো 2টো হাত তার কোমর ছুঁয়েছে পিছন থেকে এসে। হাতগুলো শান্তর ছোঁয়াতে টের পেল সে। তারপর তার পিঠে মাথা ঠেকিয়েছে শান্ত। আহানা রোবটের মতো দাঁড়িয়ে আছে। যার থেকে দূরে থাকার প্ল্যান করতেছিলাম, এখন সেই আমার খুব কাছে আসতে চাইছে। আহানা চোখ বন্ধ করে কোমর থেকে শান্তর হাত ছাড়িয়ে দূরে সরে গেল। কোমর থেকে কাগজটা নিয়ে বলল, ছুবেন না আমাকে। শান্ত ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। আহানা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে দেখলো শান্ত নেই। যাক বাবা, তার মানে চলে গেছে। শান্তিতে নিজের রুমে ঢুকতেই দেখলো শান্তর বিছানায় শুয়ে আছে চুপ করে ছাদের দিকে তাকিয়ে। বিরক্তি নিয়ে আহানা বলল, কি হলো, বাসায় যাবেন না? ছাদটা দেখতে দেখতে ঠান্ডা গলায় সে বলল, তুমি অসুস্থ, আমি তোমাকে একা রেখে কি করেছে? আমি ঠিক আছি, যান এখন। তাও শান্ত উঠছে না দেখে আহানা শান্তর হাত ধরে টেনে বাসা থেকে বের করে দিল। দরজা লাগিয়ে ওড়না
গুজে কিছুক্ষণ অপেক্ষা করে বাসা থেকে চুপি চুপি বের হলো সে। হসপিটালে যেতে হবে তাই। হসপিটালে এসে একজন মহিলা ডাক্তারের সাথে দেখা করলো সে। উনি 7-8টা টেস্ট দিয়েছেন, সব মিলিয়ে 4,000 টাকা। এত টাকা তো নেই। আহানা তাই অনেকগুলো টেস্ট ডেনি করলো। টেস্ট করিয়ে এসে চুপ করে হসপিটালের সিটে বসে আছে সে, টেস্টের রিপোর্টের অপেক্ষায়। শান্ত কল করলো। ওর কল দেখে আহানা ভয় এদিক ওদিক তাকিয়ে চারিপাশে চোখ বুলিয়ে নিয়ে তারপর রিসিভ করলো। শান্ত বলল 12টা 30-এ রেডি হয়ে থাকতে, একসাথে অফিসে যাবে। আহানা ঠিক আছে বলে ফোনটা রাখলো। ভাগ্যিস বলিনি আমি কোথায়, তাহলে কি জবাব দিতাম? টেস্টে আসতে 1 ঘন্টার বেশি সময় লাগলো। বেশিরভাগ টেস্টই আহানা কেটে দিয়েছে বলে তেমন সময় লাগেনি। ডাক্তার রিপোর্ট দেখে মুখটা ফ্যাকাশে করে বললেন, আপনার শরীরে তো রক্তই নেই, আপনাকে তো এখনই হসপিটালে ভর্তি করাতে হবে। আপনার জন্য বিপজ্জনক এই সিচুয়েশনটা। আপনার রক্তের পয়েন্ট অনেক কম, 4 আর 5-এর মাঝামাঝি। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কি করে সেটাই ভাবছি আমি। জলদি করে 3 ব্যাগ রক্ত দিতেই হবে, একদিন পর একদিন করে দিবেন। আমাদের হসপিটালে এই পজিটিভ রক্ত আছে, কিনে দিয়ে ফেলেন। আহানা ঠিক আছে বলে বের হলো। রক্ত কেনারও টাকা নেই আমার কাছে, আর রক্ত দেওয়ার সময়টাও নেই। শান্ত তো আমাকে 1 মিনিটের জন্যও ছাড়তে চায় না, আর ওকে জানানোর একদমই ঠিক হবে না। সামান্য এই ব্যাপার জানলে সব মাথায় তুলবে সে। তার উপর সে নিজের পকেট থেকে খরচা দিতে চাইবে, আর আমি তার দেওয়া টাকা নিতে পারবো না কিছুতেই। তার উপর কাল রূপার গায়ে হলুদ। আমি এখন শান্তকে রিপোর্টের ব্যাপারে বললে সে নির্ঘাত রূপার নওশাদ ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করবে না। পরে নওশাদ ভাইয়া মন খারাপ করবেন, সাথে রূপাও। আমি এটা হতে দিতে পারি না। সকাল থেকে ভার্সিটি, তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর রাত 10টা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান। কাল তো সময় পাবোই না, পরশুও না, তারপরের দিনও না। তাহলে কি করব? অবশ্যই 3-4 দিন তো আর মরে যাব না আমি। হ্যাঁ, রূপার বিয়ের ঝামেলা মিটে গেলেই আমি সময় করে রক্ত দিব, কিন্তু বেতন পেয়েছি 10,000 টাকা। বাসা ভাড়া দেওয়ার পর আর তরিতরকারি কেনার পর ওগুলো থেকে 1 টাকাও থাকবে না আর। অবশ্য মিষ্টির মা 5-6 দিন পর 2,000 দিবেন, আর শান্ত 3,000 দিবে নোটসের জন্য। 7,000 বাসা ভাড়া, তরিতরকারি, মাস খাবারই সব কিনতে 3,000 গেছে আমার। বাকি 5,000 দিয়ে দেখি এই রক্তের ভেজাল মেটাবো। চেয়েছিলাম এই টাকাগুলো সঞ্চয় করব, তার হলো না। কোথা থেকে এই রোগ আসলো? আমাকেই সব বিপদ ধরতে আসে। ভাবলাম এবার হয়তো মরবো, কিন্তু না, আল্লাহ বাঁচিয়ে রাখবে আমাকে। ভাবতে ভাবতেই বাসায় এসে ঢুকতে আহানা দেখলো শান্ত সোফায় বসে টিভি দেখছে। আহানা হাতের রিপোর্টটা ওড়নার পিছনে লুকিয়ে ফেললো। কি হচ্ছে? কোথায় গেছিলে? আমি বাসায় এসে তোমাকে পেলাম না। আহানা চুপ করে থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল শান্তর দিকে। শান্ত টিভি দেখায় মন দিয়ে আছে, তার মানে এখন মিথ্যা বললেও ধরতে পারবে না সে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আহানা মিথ্যাটা শেষমেশ বলেই দিল। ওই আসলে ময়লা ফেলতে গেছিলাম। শান্ত টিভি থেকে চোখ সরিয়ে আহানার দিকে চেয়ে বলল, মলের বালতি কই তাহলে? নিচে রেখে এসেছি। কথাটা বলে আহানা তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে খাটের নিচে রিপোর্ট লুকিয়ে ফেলল। শান্ত সোফার রুম থেকে বলল রেডি হতে, অফিস টাইম হয়ে গেছে। আহানা হুম বলে মাথার ঘাম ওড়না দিয়ে মুছে বের হলো। বাইকে বসেই শান্তকে শক্ত করে ধরলো। শান্ত হেলমেট পরতে পরতে বলল, কি ব্যাপার, ভয় করছে নাকি? নাকি শরীর এখনো ঠিক হয়নি? না, ঠিক আছি। অফিসে এসে দুজনেই কাজে লেগে পড়েছে। আহানা ভুলেই গেছে তার অসুখের কথা, তবে মাঝে মাঝে দুর্বল লাগলে মনে পড়ে যায়। তখনই শান্তর দিকে তাকায় সে। শান্ত ফোনে নওশাদের সাথে হেসে হেসে কথা বলছে। ব্রেক টাইম চলছে। আহানা নিজেকে অসহায় মনে হচ্ছে। খুব মন চাচ্ছে শান্তকে একবার জড়িয়ে ধরতে, তাহলে হয়তো অসহায়ত্ব কিছুটা হলেও কমবে। আহানার এই ভাবনায় ছেদ ঘটালো শান্ত। হুট করে এসে ফোনে কথা বলতে বলতে আহানাকে জড়িয়ে ধরল সে। এক হাত দিয়ে ওকে বুকে আগলে রেখে নওশাদের কথার উত্তর দিচ্ছে সে। আহানা শান্তর বুকে ঠাঁই পেয়ে যেন সব কষ্ট ভুলে গেল। আরো শক্ত করে সে শান্তকে জড়িয়ে ধরল। ওকে নওশাদ, বাসায় এসে দেখা হচ্ছে, এখন রাখতেছি, বাই। আহানা, কি হয়েছে তোমার? না, কিছু না, এমনি। চলো, কিছু খাবে? না। শান্ত চোখ ইহা বড় করে তাকাতেই আহানা বলল, আচ্ছা আচ্ছা, খাবো, চলুন। শান্ত ওর হাত ধরে ক্যান্টিনে নিয়ে গেল। একটু খাওয়া দাওয়া বাড়িয়ে দাও। শরীর দেখছো তোমার? না খাওয়ার কারণেই আজ অসুস্থ হয়ে গেছিলে। এখন থেকে আমি যা যা খাবো তুমি সেটাই খাবে। সিগারেটও? না, সেটা তুমি খাবে না, সেটা তোমাকে স্যুট করে না। আহানা খাবার খেতে খেতে মুগ্ধ চোখে শান্তর দিকে চেয়ে রইল। জীবনে কখনো এত কেয়ার পাইনি বলে হয়তো
আল্লাহ জীবনসাথী হিসাবে এমন একজনকে পাঠিয়েছেন যে কিনা কেয়ার করার একটা বিন্দুও বাদ রাখে না। আল্লাহ, তুমি শুধু আমাকে বলে দাও, এই সুখ স্থায়ী হবে তো? স্থায়ী হলে কেন আমার মনে বারবার বিপদের আশঙ্কা লাগে? মনে শান্তি পায় না কেন আমি? আহানা, কি হতো ভাবো? আর এমন হাসতেছো কেন? আমার দিকে তাকিয়ে প্রেমে টেমে পড়ছো নাকি? হ্যাঁ? না। খাওয়া শেষে দুজনেই আবারও কেবিনে ফিরে আসলো। শান্ত এক হাতে অফিসের কাজ করছে, আরেক হাত দিয়ে ফোন কানে ধরে নওশাদের বকবক শুনছে। নওশাদ তার বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। সন্ধ্যা 6:30-এর দিকে অফিস ছুটি হয়ে গেল। আহানা বাইকে উঠে শান্তর কাঁধে হাত রেখে বলল, আজ সেই লেকে যাবেন? কেন বলো তো? এমনি, সময় না থাকলে থাক। না, যাবো না ছেলেকে। আহানা মুখটা ফ্যাকাশে করে বাইরে রোড দেখায় মন দিল। সন্ধ্যার ঢাকা দেখছে সে, জ্যাম ধরেছে চাদরের মতো। আহানা বহুতল দালান দেখছে আর তলা গুনছে। ডান পাশের দালানটা 13 তলা আর বাম পাশের দালানটা 17 তলা। তবে এই রোড দিয়ে তো আমাদের বাসা যাওয়া যায় না, তাহলে এটা দিয়ে কোথায় যাচ্ছেন? লেগে যাবো না ঠিক, তবে তোমাকে না রেস্টুরেন্টে যাবো। বেশ ভালো একটা নাম করো রেস্টুরেন্টে যাবো, ক্যান্ডেল লাইট ডিনার। না, কি না? আমার ওসব লাগে না। আপনি বরং আমাকে এমন কোথাও নিন যেখানে বসে শান্তিতে ফুচকা ঝালমুড়ি খাওয়া যাবে। সিরিয়াসলি, তুমি বড় রেস্টুরেন্টের খাবার ডিক্লাইন করে স্ট্রিট ফুড খাবে বলতেছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? যেটা খেলে পেট মন দুটোই পড়বে সেটা খেতে ক্ষতি কোথায়? আর বড় বড় রেস্টুরেন্টে খেলে সেটা হয় লোক দেখানো আর কিচ্ছু নয়। ওসব খাবারের চেয়ে আমার কাছে ফুচকা, চটপটি আর ঝালমুড়ি সাথে এক কাপ দুধ চা বেশ লাগে, এতেই আমি খুশি। শান্ত হেসে দিয়ে আহানাকে নিয়ে আবার সেই লেকে আসলো। তারপর ওকে বসিয়ে রেখে ফুচকা আনতে গেল। আহানা নিজে নিজে পানিতে পা চুবিয়ে বসলো, একা একা ভয় করে দেখে আবার পাটা উঠিয়ে ফেললো। আগে লেকের ওপাশে সব ল্যাম্পপোস্ট এক কাতারে জ্বলে থাকতো, এখনো জ্বলে আছে, তবে একটা দুইটা জ্বলছে না। শান্ত ফুচকা এনে ফোনের ফ্ল্যাশ অন করে বেছে বেছে মরিচ সব ফেলে তারপরে মুখে দিল। আহানা টকে ফুচকা চুবিয়ে মুখে দিচ্ছে, সেটা দেখে শান্ত তেমন করলো। টক সমেত গোটা ফুচকা মুখে ঢুকিয়ে দাঁত মুখ খিচিয়ে গিলল, তারপর বলল, আর জীবনে টক দিয়ে ফুচকা খাবো না। আহানা শান্তর পাগলামো দেখে হাসতে হাসতে শেষ। ফুচকা খাওয়া শেষে শান্ত উঠল চা আনার জন্যে। আহানাও উঠে পড়ল, সেও সাথে যেতে চায়। শান্ত আর মানা করলো না, ওর হাত ধরেই হাঁটা ধরলো। দুজনেই ফাঁকা রোড দিয়ে হাঁটছে। লেকের পাশটায় রোড এটা, তাই মানুষ খুব কম। শান্ত হেসে আহানার দিকে চেয়ে বলল, সেদিন চর মেরে ভালো করেছ। কেন? চরের কারণে আমি আমার পাতানো বউকে পেলাম, আর তুমি তোমার পাতানো বরকে পেয়ে গেলা। আহানা অপরাধীর মতো চেয়ে হাঁটছে। যে ছেলেটা তাকে এত ভালোবাসে, তাকে কিনা কোনো একদিন সে চর মেরেছিল, ভাবতেই নিজেকে এখন মারতে ইচ্ছা করছে তার। চায়ের স্টলের সামনে এসে দাঁড়িয়ে চা নিয়ে আবারও উল্টো পথে হাঁটা ধরল তারা। শান্ত বলল, আহানা ছোট থাকতে শান্তর সাথে থাকলে হাসতো বেশি, এমনিতে হাসতো না। আহানা মিটমিট করে হাসছে শান্তর কথা শুনে। শান্ত চায়ে চুমুক দিয়ে আহানার দিকে চেয়ে রইল। ওর মুখে এই হাসিটা বড্ড মানায়। আহানা শান্তর মজার মজার কথায় হাসতে হাসতে শান্তর হাত ধরে ফেলল এক সময়। শান্ত এতক্ষণ চুপচাপ জোকস বলছিল, হুট করে আহানা তার হাত ধরায় এখন তার নিজেরই চোখে মুখে হাসি ফুটেছে। চা খাওয়া শেষে দুজনাই বাড়ি ফিরে আসলো। শান্ত বাইক স্টার্ট দিয়ে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে আহানা ডাক দিল। বাইক থামিয়ে সে আহানার দিকে তাকিয়ে ভ্রুটা কুচকিয়ে বলল, কি হয়েছে? আহানা ওড়না গিট্টু দিতে দিতে বলল, আজ আমার বাসায় থাকবেন? শান্ত হাত দিয়ে চোখ ডলে নিজের কপাল নিজে চেক করে আকাশের চাঁদের অবস্থান দেখে বলল, সব তো ঠিক আছে, তাহলে তুমি এমন অবাস্তব কথা কেন বললা? কেমনে? কে দিল তুমি এমন বুদ্ধি? কাউ ছাড়িয়ে বলছো নাকি? আহানা মুখ বাঁকিয়ে বলল, হারায়নি, বাসা থেকে বের করে দিই বলে কত কথা শোনান, তাই বলছি আমার বাসায় থাকতে, আর কোনো কারণ নেই। আর আপনি এক রুমে ঘুমাবেন, আমি আরেক রুমে। এটা বলেই আহানা বাসার ভিতর চলে গেল। শান্ত হেলমেট খুলে বাইক সাইড করে রেখে আসলো। আহানা রান্না করছে মনোযোগ দিয়ে। শান্ত আহানার তোয়ালে হাতে নিয়ে বলল, আমি গোসল করতে চাই না। এটা তোমার তোয়ালে না? আহানা চোখ বড় করে দৌড়ে এসে তোয়ালেটা নিয়ে বলল, খবরদার আমার পার্সোনাল কিছু টাচ করবেন না। আহানা তোয়ালে নিয়ে নিজের আলমারিতে রেখে পেছন ফিরতে দেখলো শান্ত কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। আহানা ভয়ে পিছিয়ে যেতেই দুম করে আলমারির ভিতরে তাকের সাথে বাড়ি খেলো একটা। শান্ত ওকে ধরে সেখান থেকে বের করে আনিয়ে খাটে বসালো। আহানা মাথা মুছতে মুছতে বলল, এরকম করে ভয় দেখান কেন? কই ভয় দেখালাম? তুমি তোমার হাজবেন্ডকে দেখলে যদি ভয় পাও, তাহলে আমার কি করার আছে? আপনি গোসল করার জন্য উঠে পড়ে লাগছেন কেন? গোসল পরে কি পরবেন?
নওশাদকে বলছে আমার এক স্যুট জামা দিয়ে আসতে। কাল ওনার বিয়ে, এত কাজের ভিতরে ওনাকে দিয়ে আপনি এইসব করান? আরে তোয়ালে টানতে বলিনি। আর তুমি তো তোমার তোয়ালে আমাকে ধরতে দিবা না, তাহলে আর কি করার। এটা বলে শান্ত আহানার গায়ের থেকে ওড়না নিয়ে চলে গেল। আহানা থ হয়ে চেয়ে আছে ওর চলে যাওয়া দেখছে। তারপর পিছন পিছন এসে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কে শুনে কার কথা। শান্ত ঝর্ণাও ছেড়ে দিয়েছে ততক্ষণে। উপায় না পেয়ে আহানা আলমারি থেকে আরেকটা ওড়না নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। তারপর কি মনে করে আবারও দৌড়ে আসলো বাথরুমের সামনে। প্লিজ আমরা ওড়না ইউজ করবেন না, আমি আপনাকে আমার তোয়ালে দিচ্ছি। গুড গার্ল, দাও তাহলে। আহানা মুখ বাঁকিয়ে বাধ্য হয়ে তোয়ালে এনে দরজায় টোকা দিল। শান্ত হাত বের করে তোয়ালে দিয়ে দরজা লাগিয়ে ফেললো আবার। আজব তো, আমার ওড়না দেননি কেন? ও মা, ওড়না কেন দিবে ও? কেন দিবেন মানে? ওড়নার বদলে তো তোয়ালে দিলাম, তাহলে ওড়না ফেরত দেওয়ার কথা না আপনার? তুমি আমার বডি দেখলে পাগল হয়ে যাবে, আর আমি তোমাকে পাগল করতে চাই না, কারণ তুমি সিক। তাই তোয়ালের লঙ্কির মতো পরবো আর ওড়না গায়ে পরবো। আপনি একটা অস্ত বেয়াদব। আহানা গালি দিতে দিতে রান্নাঘরে ফিরে আসলো আবার। শান্ত বাথরুম থেকে বেরিয়ে ওড়না গলায় পেঁচিয়ে তোয়ালে পরে ড্রয়িং রুমের দিকে গেল। আহানা ডাইনিং এ প্লেট রেখে ভ্রু কুচকে একবার তাকিয়ে আবারও চলে গেল। শান্ত একটা ভাব নিয়ে দরজা খুলে দাঁড়িয়ে আছে। নওশাদ কিছুক্ষণ বাদে এসেই হাতে জামার প্যাকেট দিয়ে চলে গেল। তার হাতে সময় নেই, কত কাজ তার। শান্ত টি শার্ট পরে গায়ের ওড়না নিয়ে আহানার কাছে গিয়ে ওর গায়ে পেঁচিয়ে ওকে কাছে নিয়ে আসলো। আহানা ভয় পেয়ে এক চিৎকার করতে যেতেই শান্তর মুখ চেপে বলল, চুপ করো, না হলে অলি তার 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়ে যাবে। আপনি আমাকে এরকম ডিস্টার্ব করেন কেন রান্না করার সময়? কেমন বউ তুমি? তোমার ওড়না দিতে আসছি, আর কিছু না, ধরো। শান্ত ওড়নাটা আহানার হাতে দিয়ে ভ্রু কুচকে চলে গেল। নির্ঘাত কিস করতে এসেছিল, আমার রাগ দেখে চলে গেছে। আহানা ওড়নাটা রেখে দিল চেয়ারে। এটা ধুয়ে পড়বে সে, না জানি কি করেছে ওড়না দিয়ে, খবিশ একটা। শান্ত সোফায় এসে বসেছে টিভি অন করে। আহানা খাবার এনে ডাইনিংয়ে রেখে ওকে ডাক দিল। শান্ত টিভি অন রেখেই ডাইনিংয়ে এসে পড়েছে, খাচ্ছে আর টিভিতে খেলা দেখছে। আহানা শান্তর জন্য আলাদা একটা রুম পরিপাটি করে নিল। তারপর রুম থেকে বেরিয়ে দেখলো শান্ত টিভিতে তার ফোনের কানেকশন দিচ্ছে। এ কি কি করছেন? হরর ফিল্ম দেখবো এখন, লাইট বন্ধ করো। কি হরর ফিল্ম? মানে ভূতের ছবি? আমি দেখবো না, আপনি দেখেন। আহানা রুমে যেতে নিতেই শান্তর হাত খপ করে ধরে বলল, আমার সাথে বসে বসে দেখবা, আমি কিছু শুনতে চাই না। আমার অনেক শখ ছিল বিয়ের পর বউকে নিয়ে রাত করে ভূতের ছবি দেখবো, আর সেটা পূরণ হবে। আহানার ভয়ে গলা শুকিয়ে গেছে। শান্ত ওকে সোফায় বসিয়ে রেখেছে, তাও এমনি এমনি না, ওর ওড়না দিয়ে হাত পা বেঁধে রেখে বসিয়ে রেখেছে। আর সে গেছে রান্নাঘরে পপকর্ন বানাতে। দোকান থেকে কি এক দৌড়ে ভুট্টা আর কোকাকোলাও নিয়ে এসেছে। আহানা গাল ফুলিয়ে মুভিটার ট্রেলার দেখছে। মুভিটার নাম ব্ল্যাক ম্যাজিক। ট্রেলার দেখে আহানা 10 বার চিৎকার দিয়েছে। শান্ত পপকর্ন নিয়ে এসে হাসতে হাসতে ওর পাশে পা তুলে সোফায় বসলো। নাও, হাতের বাঁধন খুলে দিলাম, পপকর্ন খাও আর দেখো। আমি দেখবো না, সরুন, আমি ঘুমোবো। তুমি দেখবা, তোমার জামাইও দেখবে, মনোযোগ দাও, দেখবে অনেক ভালো লাগবে। শান্ত সাউন্ড বাড়িয়ে দিয়ে লাইট অফ করে দিল। যতবার ভূত আসছে আহানা হাত থেকে পপকর্ন ফেলে ততবার চিৎকার করছে। শান্ত আহানার ভয় দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রাত 2:33 বাজে। আহানা শান্ত টি শার্ট খামচে ধরে ওর বুকে লুকিয়ে আছে, আর শান্ত মনোযোগ দিয়ে মুভিটা দেখছে। মুভি শেষ হয়েছে রাত 2:47। আহানা ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। শান্ত টিভি অফ করে সরতে যেতে গিয়েও পারল না। আহানা খুব সুন্দর করে ওকে ধরে ঘুমাচ্ছে। এরকম মিষ্টি ঘুম দেখলে জাগাতেই মন চাইবে না, তাই শান্ত ওকে জাগালো না। এভাবেই বসে থাকলো সোফায়। ঘুমানো তেমন কঠিন ব্যাপার না, আর তা যদি হয় নিজের স্ত্রীকে বুকে নিয়ে, তাহলে তো কথাই নেই। ভোর 5টার দিকে একটা ছোট্ট পাখির কিচিমিচিরে জেগে গেল আহানা। পাখিটা বারান্দায় এসে ফেলে রাখা গম আর ধান খেতে খেতে মনের সুখে গান গাইছে। আহানা রোজ ওদের জন্য এখানে খাবার দিয়ে রাখে, আর এই পাখিটা ওকে ঘুম থেকে তুলে। আহানা চোখ খুলে দেখলো সে সোফায় শুয়ে আছে। শান্তর কথা মনে আসতেই সোফা থেকে এই রুমে এসে দেখলো শান্ত বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে কাল আমরা একসাথে ঘুমিয়েছি। আমি ওনার বুকে ঘুমিয়েছিলাম। না, তা কেন হবে? সেটা হলে তো এখন চোখ খুলে দেখতাম ওনাকে। ভাবতে ভাবতে আহানা গিয়ে উজু করে এসে নামাজটা সেরে নিয়ে কোরআন শরীফ নিয়ে বসলো বারান্দার সামনে। সেখানে ভোরের আলোটা বেশি আসে। আহানার কণ্ঠে কি মধুর শোনা যাচ্ছে কোরআন পাঠ। শান্ত জেগে গেল। বিছানা থেকে নেমে সোফার রুমে এসে দাঁড়ালো সে। ভোর 4:30টার দিকে এসে সোফায় আহানাকে রেখে নিজের রুমে চলে এসেছিল। আহানা যদি চোখ খুলে নিজেকে বুকে দেখতো তাহলে পুরো কলোনি উল্টায় ফেলতো। তাই সে তার
ওঠার আগেই চলে এসেছে। আহানা বুঝি রোজ সকালে এমন করে? কেন জানি না, আমার মায়ের সব গুণ আহানা পেয়েছে। মা থাকলে খুব খুশি হতেন, বলতেন, দেখলে রে শান্ত, আমার মনের মতো একটা বউ এনেছে। আফসোস এই দিনটা মাকে দেখাতে পারলাম না। শান্ত গিয়ে ফ্রেশ হয়ে আসলো, তখনই নওশাদ কল দিয়ে বলল ওদের বাসার ছাদে আসতে জলদি। ঠিক আছে। বলেই শান্ত দরজা খুলে বেরিয়ে গেল। ওর বাসায় গিয়ে ছাদে এসে দেখলো এলাহি কাণ্ড। নওশাদের আর রূপার গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে হবে, তাও শান্তদের বাসার ছাদে। আর সেটার জন্য শান্তর অনুমতি লাগবে। এটা শুনে শান্ত নওশাদের পিঠে ধরে এক কিল বসিয়ে বলল, কিসের অনুমতি? তুই চাইলে বিয়ের পর রূপাকে নিয়ে আমার বাসা থাকতে পারিস, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? জানোস তো আমার পুরো পরিবার গ্রামে থাকে, জাস্ট বিয়ের অনুষ্ঠান সেখানে হবে আর বাকি সব এখানে। রূপাদের ছাদ ছোট বলে আমি এখানের কথা বললাম। তুই টেনশন ফ্রি থাক, আমি বাসার মালিককে কল করে বলে দিচ্ছি। ডেকোরেশন শুরু করবি কখন থেকে সেটা বল। আমরা মিলেই সাজাবো। তুই আজকে ভার্সিটি যাইস না ভাই, আমি এত কাজ একা পারবো না। তুই বল, তুই কিনে সব করবি? বিয়ের জন্য কি তোর মাথা গেছে? সর, আমি সূর্য আর রিয়াজ মিলে সব হ্যান্ডেল করে নেব। ওকে তাহলে চল নাস্তা করব। জি না, আমার এখন বউ আছে, আমি তার সাথে নাস্তা করবো। হ্যাঁ। ইস আসছে, মনে রাখিস যখন তোর বউ ছিল না তখন আমাদের সাথে নাস্তা করতি। তো চল আমার সাথে নাস্তা করবি। না ভাই, বউ অলরেডি নাস্তা বানিয়ে ফেলছে, আজকে জলদি আসতে বলছিলাম। তুই তোর বউয়ের বানানো নাস্তা খেয়ে আয়, আমি যাই বাসার দিকে। ওকে। শান্ত বাসায় ঢুকে তার জ্যাকেট নিয়ে বেরিয়ে গেল। একেবারে আহানার বাসা থেকে অফিস যাবে সে। আহানা নাস্তা বানাচ্ছে। এখন থেকে মিষ্টিকে পড়াতে হবে না, কাল মিষ্টির মা বেতন দিয়ে দিয়েছিল। মিষ্টিকে হোস্টেলে পাঠাবে তার মা, তাই এখন আর টিউশনি করাতে হবে না। আহানা মনে মনে ভাবতে লাগলো, প্রতি মাসের আয় 2000 কমে গেল। ধুর, আর একটা টিউশনি খুঁজতে হবে এখন। না, খুঁজবো না, থাক, এত প্যারা ভালো লাগে না। দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনে তাকালো সে। শান্ত জ্যাকেট এনে সোফায় রেখে দপ করে বসে টিভি নিয়ে বসলো। তখন সকাল 7:30 বাজে। আহানা নাস্তা নিয়ে টেবিলে রেখে শান্তর দিকে হেসে চেয়ে রইল। কখনো পরিবার না পাওয়া মেয়ে যখন পরিবার পায় তখন তার ঠিক যেমন লাগে, আহানার ঠিক তেমন লাগছে। তার জীবনে আপন বলে কেউ ছিল না, আর আজ শান্তকে তার নিজের পরিবার মনে হচ্ছে। একজনকে নিয়েও পরিবার হয়, আর এই শান্তই তার পরিবার। হঠাৎ করে প্লেট টেবিলে রেখে দৌড়ে গিয়ে আহানা শান্তকে জড়িয়ে ধরল। কেন ধরল জানে না, তবে ভিতরে যন্ত্রণা কমাতে, যে ভয় হয় তার মনে তা কমাতে। শান্তর কাছে আহানার এমন হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরাটা ভালো ঠেকছে না। সে আহানাকে ধরে পাশে বসিয়ে ওর থুতনির নিচে হাতের তালু রেখে ওর মুখ উপরের দিকে তুলল। তারপর ওর মুখের ভাবগতিক দেখে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। আহানা চুপ করে ওর দিকে তাকিয়ে আছে। শেষে আর কিছু জিজ্ঞাসা করলো না, সে আবারও জড়িয়ে ধরল তাকে। আহানার পিঠে হাত রেখে বলল, আমি আছি না, কি হয়েছে তোমার? শরীর খারাপ? চলো ডাক্তার কাছে যাই। না, আমি ঠিক আছি। তাহলে এইভাবে হঠাৎ জড়িয়ে কেন ধরতেছ আজকাল? না, এমনি। বসো, আমি জলদি আসতেছি। শান্ত উঠে গিয়ে নাস্তা সোফায় এনে আহানাকে খাইয়ে দিচ্ছে। আহানার চোখের অশ্রু বাধা মানছে না, মন চাচ্ছে কেঁদে দিতে। শান্ত কেন ওকে এত ভালোবাসে? শান্ত রুটি ছিটতে ছিটতে বলল, সোফা কেমন খামচে ধরতে হবে না, মনের ভেতর কি চলে শেয়ার করে ফেলো, বকবো না। আহানা সোফা থেকে হাত সরিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। হাত দিয়ে চোখের পানি মুছে ফেলছে সে। শান্তকে কি বলবো যে আমার রক্ত শূন্যতা? না থাক, নওশাদ রূপার বিয়ে শেষ হলে বলবো। শান্ত তার বাসায় ফিরে গেছে নাস্তা করে, ডেকোরেশনে হেল্প করতে। আহানা রান্নাঘর গুছাচ্ছে। কাজ করার সময় ওর চোখ পড়ল শান্তর বাসার ছাদের দিকে। দূর থেকে কতজনকে দেখা যায়, তাদের মধ্যে শান্তকে আহানা ঠিকই চিনেছে। কথা বলতে বলতে পকেটে হাত ঢুকানো আর জ্যাকেট পিছন থেকে টানা বারবার। এটাই শান্ত। আবার মাঝে মাঝে কাজের ফাঁকে আহানার দিকেও তাকাচ্ছে সে। দেখতে পেয়েছে কিনা কে জানে, তবে বারবার তাকাচ্ছে এদিকে। আহানা মুচকি এসে চলে গেল। রান্নাঘর থেকে চলে যেতেই শান্ত ওকে ফোন দিল যে রেডি হয়ে বাসা থেকে বের হতে, একেবারে অফিস থেকে অনুষ্ঠানে আসবে তারা। আহানা ঠিক আছে বলে গোসলটা করে আসলো, তারপর হলুদ শাড়িটা পরলো। চুড়িগুলো পরতে পরতে তার চোখ গেল সাজগোজের জিনিসের সাথে নকল ফুলের দিকে। লম্বা গাজরা, এটা কোনোদিন আহানা পরেনি বলে বুঝতেছে না এটা কি করে পরবে। হাতে নিয়ে ঘোরালো, কিছুক্ষণ ওলট পালট করলো, তাও পারলো না পড়তে। না পেরে ড্রেসিং টেবিলে রেখে দিয়ে চুল ঝেড়ে নিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলো শান্ত চোখ বন্ধ করে ওর সামনে দাঁড়িয়ে আছে। পরনে হলুদ পাঞ্জাবি, চুলগুলো হালকা বাতাসে নড়ছে তার। আহানা জিভে কামড় দিয়ে বলল, সরি, আপনাকে দেখতে পাইনি আমি। শান্ত হেসে দিয়ে বলল, ইটস ওকে। রেডি তো? আহানা মুখ বাঁকিয়ে গাজরাটা ধরে বলল, পারি না পড়তে, বাকি সব রেডি, শুধু এটা বাদে। তুমি মেয়ে হয়ে এটা পড়তে পারো না? আহানা মাথা নিচু করে বলল,
আগে কোনোদিন পরিনি, আমার এগুলো ছিল না। শান্ত হেসে বলল। তো কি হয়েছে, আমি আছি না? শান্ত এগিয়ে এসে গাজরা হাতে নিয়ে চোখ বড় করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর আহনাকে আয়নার দিকে ফিরিয়ে চুলে হাত দিয়েই বলল, চুল তো ভিজা, আর এগুলো তো খোপায় লাগায়। তাহলে? এটা ব্যাগে নিয়ে নাও, সন্ধ্যা পর্যন্ত চুল যখন শুকিয়ে যাবে তখন আমি পরিয়ে দিব। আহনা মাথা নাড়িয়ে চলে গেল। শান্ত আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো ঠিক করে চলে যেতে নিতেই দেখলো আহনার চুড়ি একটা নিচে পড়ে আছে। নিচু হয়ে সেটা নিতে গিয়ে দেখলো খাটের নিচে একটা ব্যাগ, যার উপরে একটা কাগজ। মনে হয় এই বুঝি পড়ে যাবে কাগজটা। শান্ত কাগজটা নিয়ে দেখলো কিসের যেন রিপোর্ট। কিসের রিপোর্ট সেটা দেখতে যেতে আহনা সোফার রুম থেকে বলল, জানালা সব লাগিয়ে দিয়েছি, চলুন চাই। শান্ত কাগজটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেল। অফিস যাওয়ার সময় একটা ফুলের দোকানের সামনে বাইক থামিয়ে শান্ত একটা হলুদ ক্যালেন্ডুলা ফুল কিনে নিয়ে আহানার দিকে তাকিয়ে ওর কানে গুঁজে দিল। আহানা বলল, হঠাৎ? আমার বউ নকল ফুল পরবে কেন? আমার বউ আসল ফুল পরবে। আহানা হেসে শান্তর পিঠে মাথা রাখলো। একটা কথা বলবো? কি? আপনি তো বলেছিলেন আপনি যাকে কিস করবেন তার ঠোঁটে এক গাদা লিপস্টিক থাকবে, তাহলে আমাকে করলেন কেন? আমি তো সেদিন লিপস্টিকও দিইনি। শান্ত ডান পাশের মোড়ে বাইক ঢুকিয়ে যেতে যেতে বলল, ওটা বলেছি তার কারণটা সিক্রেট থাক, তোমার জানা দরকার নেই। আহানা গাল ফুলিয়ে আরেকদিকে ফিরে বসলো। শান্ত মুচকি হাসছে। আহানাকে যদি বলতো যে তার লিপস্টিক পছন্দ না, তাহলে আহানা অনেক কিছু ভেবে নিত। তখন শান্ত সেটা চায়নি বলেই লিপস্টিকের কথা বলেছে। অফিসে আসতেই নিহাল কেমন করে যেন আহানার দিকে চেয়ে রইল। চেয়ে থাকারই কথা। আহানাকে বেশ লাগছে আজ। শান্ত বিষয়টা খেয়াল করে আহানাকে টেনে নিজের দিকে ফিরিয়ে বসালো। কি? আপনার দিকে ফিরে থাকলে আমার কাজ করা হবে না? ফাইল করে রেখে চেক করো, ওদিকে ফিরতে হবে না। নওশাদ ফোন করতে করতে শেষ। শান্ত কখন আসবে, আসতেছে না কেন, এসব বলতে বলতে শেষে 6টার দিকে অফিসের সমস্ত কাজ সেরে দুজনে বেরিয়ে পড়ল। বাসার সামনে আসতেই আহানা বাইক থেকে নেমে হাঁটা ধরল। পরে শান্ত ওকে ডাক দিয়ে থামালো। তোমার কাজটা লাগাবো, দাঁড়াও। শান্ত এগিয়ে এসে গাজরা নিয়ে ক্যাবলার মতো চেয়ে আছে। এটারে মাথায় লাগায় কেমনে? শেষে অনেক ভাবনা চিন্তা করে বড় শ্বাস নিয়ে আহানার খোপার উপর পেঁচিয়ে দিল। ওমা, একদম সেরকম হয়ে গেছে যেরকম অ্যাকচুয়ালি মেয়েরা কাজটা পরে। শেষে একটা ববি পিন দিয়ে আটকে দিল, ব্যাস হয়ে গেছে। শান্তর নিজেরই বিশ্বাস হচ্ছে না। আহানা হেসে বলল, যাক, এইসব জিনিস ভালোই তো পারেন। এটা বলেই আহানা চলে গেল। শান্ত দাঁত কেলিয়ে যেতে যেতে ভাবল, অন্ধকারে ঢিল ছুড়ে সাকসেস হয়েছে, ওএমজি। আহানা সোজা ছাদে আসলো। মেয়ে আর ছেলেতে ঠেললে ঠেলা যায় না, ছাদে জায়গা নেই বললেই চলে। দুই পক্ষের লোক বলে কথা। স্টেজে রূপাকে দেখা যাচ্ছে। আহানা মুচকি এসে সেদিকে গেল। রূপার মা এসে আহানাকে জাপটে ধরেছে, কারণ উনি জানে নওশাদের বড় ভাইয়ের স্ত্রী হলো আহানা। আহানা দাঁত কেলিয়ে ওনার প্রশ্নের জবাব দিচ্ছে। রূপাকে আজ অনেক সুন্দর লাগছে। তাকে কমলা রঙের শাড়ি পরিয়ে হালকা ফুলের গয়না দিয়ে সাজিয়েছে ওর কাজিনরা। শান্ত রুমে এসে নওশাদকে রেডি করছে, আর আহানা রূপার পাশে বসে ওর সাথে কথা বলছে। একটা বাচ্চা মেয়ে এসে বলল, শান্ত আঙ্কেল তোমাকে ডাকে। আহানা রূপাকে বলে ছাদ থেকে নেমে 5তলায় আসলো। শান্তদের বাসায় আপাতত কেউ নেই, সবাই ছাদের দিকে গেছে, শুধু শান্তই আছে। আহানা ভেতরে ঢুকে শান্তর রুমের দিকে গেল। শান্ত বারান্দায় দাঁড়িয়ে আছে। আহানা আস্তে আস্তে বলল, কি হচ্ছে? আমাকে ডাকলেন কেন? কাজ আছে? শান্ত মুচকি এসে পেছনে ফিরে ওর দিকে তাকালো। শান্তর এমন চাহনি দেখে আহানার বুঝতে বাকি নেই শান্ত ওকে কেন রেখেছে। আহানা পিছিয়ে চলে যেতে নিতেই শান্ত আঁচল ধরে ফেলল ওর। আহানা থেমে গিয়ে বলল, ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের এখন যাওয়া উচিত। আঁচল টেনে শান্ত আহানাকে নিজের কাছে নিয়ে আসলো। আহানা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শান্ত মুচকি এসে একটা সোনার হার আহানাকে পরিয়ে দিল। আহানা অবাক হয়ে গলায় হাত দিয়ে শান্তর দিকে তাকালো। শান্ত ভেঙচি দিয়ে বলল, তোমার কি মনে হয় রোমান্স করার জন্য আঁচল ধরেছে? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা আমার মায়ের হার, তোমার প্রাপ্য বলেও তোমাকে পরিয়ে দিলাম। আরও আগেও পরানো উচিত ছিল, তবে আমার আজ মনে পড়ল। আহানা ভ্রু কুচকে চলে যেতে নিতেই শান্ত খিচিয়ে আবারও টান মারল। আহানা রেগে বলল, কি? আপনার না ইন্টারেস্ট নেই? শান্ত হেসে বলল, ওই দিন কি বলছিলাম? আমার ইন্টারেস্ট নেই মানে হলো ইন্টারেস্ট আছে। শান্ত আহানার আঁচল ছেড়ে ওর কোমরে হাত রেখে আরও কাছে টেনে নিল ওকে। আহানা শান্তর পাঞ্জাবির বোতামের দিকে তাকিয়ে আছে। শান্তর দিকে তাকানোর সাহস নেই তার। বোতাম 5টা বারবার করে গুনছে সে। শান্ত মুচকি এসে কপালে চুমু দিয়ে আহানার দিকে তাকালো। আহানা নিচের দিকে তাকিয়ে আছে, চোখের পাপড়িগুলোর দিকে তাকিয়ে আছে শান্ত। মুখটা বাঁকিয়ে আহানার কানে ঠোঁট রেখে হালকা করে একটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, চলো যাই। এটা বলে আহানার হাত ধরে হাঁটা ধরল সে। আহানা হাসতেছে শান্তর কার্যকলাপে।
পাগল ছেলেটা, আমি তো ভাবলাম কি না কি করে ফেলবে। ছাদে এসে দেখলো সবাই নাচার প্র্যাকটিস করছে। এখন নাচবে ছেলের দল, সবার গায়ে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি পরেছে। নওশাদ আর রূপা স্টেজে বসে হাসতেছে। ওদের হাসি দেখে শান্তও হাসলো। আহানার মাথাটা ঘুরিয়ে উঠলো। হঠাৎ করে পানি খেলে ভালো হতো। পানির গ্লাস নিতে যেতেই শান্তর হাত ধরে নিয়ে গেল সবার সাথে নাচার জন্যে। আহানা শান্তকে বলল থামতে। কি নাচবো না? জাস্ট হাত নাড়াবে তাহলেই হবে, চলো। না, আমার আসলে কি শরীর খারাপ করছে? আহানা চোখ বন্ধ করে ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, পানি খাবো। শান্ত আহানার হাত ধরে পানির কর্নারে এনে পানি নিয়ে ওকে দিল। আহানা গ্লাস হাতে নিয়ে খাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেললো। শান্ত কি করবে বুঝতেছে না। আহানা জ্ঞান হারালো কেন, এখন তার কি করা উচিত, এসব ভাবতে ভাবতে আহানাকে ধরে ফেলেছে সে। নওশাদ আর রূপা স্টেজ থেকে নেমে চলে আসলো শান্তর কাছে। শান্ত আহানাকে কোলে তুলে নিল। সবাই বলল বাসায় নিয়ে যেতে। শান্ত ওকে নিয়ে নিজের রুমে এনে বিছানায় রাখলো। পানির ছিটা দিল, তাও জ্ঞান ফিরছে না ওর। নওশাদ একজন ডাক্তার নিয়ে আসলেন ততক্ষণে। সবাই মুচকি হাসছে, সবার ধারণা আহানা প্রেগনেন্ট। ডাক্তার আহানার হাতের নাড়ি চেক করে, তারপর ওর চোখের নিচে চেক করে ভ্রু কুচকে শান্তর দিকে তাকিয়ে বললেন, ও মাই গড, ওনার তো শরীরে রক্তই নেই। ইমিডিয়েটলি ওনাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার দেখিয়েছিলেন আপনারা? পয়েন্ট কত? শান্ত যেন আকাশ থেকে পড়লো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি বলছেন উনি? এসবের কিছুই তোর জানা ছিল না। পকেটে হাত দিয়ে ফোন নিতে যেতে রিপোর্টটা হাতে চলে আসলো। খুলে দেখে বলল, দেখুন তো এটা কিনা। ডাক্তার দেখে বললেন, হ্যাঁ এটাই তো। রিপোর্ট দেখে উনি বিস্মিত হয়ে বললেন, এ কি, ওনার তো রক্তের পয়েন্ট মাত্র 4.17। আজই রক্ত না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনার তো ব্লাড গ্রুপ এ পজিটিভ। এ পজিটিভ রক্তের ব্যবস্থা করুন জলদি। শান্তর মাথার ঘাম মুছে আহানার দিকে তাকিয়ে আছে। কি করবে কি বলবে বুঝতেছে না। আহানা তাকে এই ব্যাপারে জানালো না কেন? শান্ত, ডোন্ট ওয়ারি, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। আমি রক্ত দিব হানাকে, কোনো সমস্যা নেই। নওশাদের কথায় শান্তর কিছুটা স্বস্তি হলো। কপাল কুঁচকে ডাক্তারকে বলল, আমার জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বললেন। নওশাদ শান্তর কাঁধে হাত রেখে বলল, চল, ওয়েট করিস না বেশি। জানিস তো আন্টিও কেমন। শান্ত যেন বুকে খুব জোরে আঘাত পেল। আহানার দিকে ছলছল চোখে তাকিয়ে ওর পাশে সে হাঁটু গেড়ে নিচে বসে গেল। দুহাত দিয়ে ওর গাল ধরে তাকিয়ে রইল। নওশাদ শান্তর মাথায় হাত দিয়ে মুছে বলল, কন্ট্রোল ইউর সেলফ শান্ত। শান্ত কপালটা মুছে আহানাকে বেড থেকে তুলে নিল। আর কারো দিকে তাকালো না সে। আহানার দিকে তাকিয়েই হাঁটা ধরল। নওশাদ শান্তকে থামিয়ে একটা ক্যাব ডেকে নিল। আহানা যখন চোখ খুলল তখন সে নিজেকে হসপিটালের বেডে পেল। চমকে উঠে বসলো সে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। পুরো রুম খালি। রুমে সে আর বিছানা ছাড়া আর কিছুই নেই। কিছুটা ভয় পেয়ে গেল সে। শান্তকে আশেপাশে না দেখে ভয়টা জাগ্রত হয় ক্রমশ। মনে করার চেষ্টা করলো যে কি হয়েছিল এর আগে। একজন নার্স উকি দিয়ে আহানাকে দেখে চলে গেলেন। শান্ত নওশাদ আর রূপার কাছে এটা বলতে যে আহানার জ্ঞান ফিরেছে। নওশাদ ততক্ষণে রক্ত দিয়ে দিয়েছে। রক্তের ব্যাগ হাতে নিয়ে শান্ত রুমে ঢুকলো। আহানা নামতে গিয়ে শান্তকে দেখে থেমে গেল। শান্তর সাথে সাথে রূপা, নওশাদ আরেকজন নার্স ঢুকেছেন রুমে। কিছুক্ষণ পর একজন ডাক্তারও এলেন। আহানা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না ওর সাথে। শান্ত তো তাকাচ্ছেও না। আহানা এরকম সবার নীরবতা দেখে কেঁদে দিল। খুব খারাপ লাগছে তার। কেউ তার সাথে কথা বলছে না, শুধু রোবটের মতো তাকিয়ে আছে। ডাক্তার ক্যানোলা নিয়ে এগিয়ে এসে বসলেন। উনি আহানার হাত ধরতে আহানা বলল সে রক্ত নিবে না, সুই ফুটাবে না। কথাটা বলার সাথে সাথে খুব জোরে চর খেলো। গালে হাত দিয়ে শান্তর দিকে তাকালো সে। শান্ত ওকে চর মেরে ওর দিকেই তাকাচ্ছে না, যেন কিছুই হয়নি। ঠান্ডা মাথায় ডাক্তারের সাথে কথা বলায় ব্যস্ত সে। ডাক্তারকে বলতেছে রক্ত এক ব্যাগ দিতে কত সময় লাগবে। আহানা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। ডাক্তার হাতেই সুই ঢুকাতে আহানা কেঁপে সরতে নিতেই শান্ত ওকে আগলে জড়িয়ে ধরে ফেলল। শান্তর ছোঁয়া পেয়ে মনে হলো সব ব্যথা গায়েব হয়ে গেছে তার। ডাক্তার সুই খুলে নিতেই শান্ত আহানাকে ছেড়ে দিল। রূপা আহানাকে ধরে বিছানায় শুইয়ে দিয়েছে। আহানা ডান হাত দিয়ে মাথা ধরে আরেক দিকে মুখ করে শুয়ে আছে, ক্যানোলা বাম হাতে। শান্ত পাশের সোফায় গিয়ে বসলো। ডাক্তার সব ঠিকঠাক করে বললেন, 8 থেকে 9 ঘন্টা লাগতে পারে এক ব্যাগ শেষ হতে। আমি স্পিড কমিয়ে দিয়েছি। ওনার বয়স কম বলে মাঝে মাঝে ব্যাগটা নেড়ে ছেড়ে দিবেন, কারণ রক্ত জমে যায়। শান্ত ঠিক আছে বলল। ডাক্তার রক্তের ব্যাগ আবারও চেক করে চলে গেলেন। শান্ত নওশাদ আর রূপাকে বলল চলে যেতে, সব সে সামলাবে। গায়ে হলুদ যেন ঠিকভাবে হয়। রূপা যেতে চায়নি। নওশাদ বলল, গায়ে হলুদ কোনো বিষয়ই না, আমরা যাব না, এখানেই থাকি। শান্তর অনেক রিকোয়েস্টে অবশেষে তারা বাধ্য হয়ে চলে গেছে। আহানা এক দৃষ্টিতে শান্তর দিকে তাকিয়ে আছে, কিন্তু শান্ত ওর দিকে তাকাচ্ছে না।
আহানা ডান হাত দিয়ে চোখ মুছতে মুছতে কিছু বলতে যাবে, শান্ত তখনই উঠে চলে যেতে নিল রুম থেকে। আহানা বলল দাঁড়াতে। শান্ত দাঁড়িয়ে পড়ল, তাও পিছনে ফিরে আহানার দিকে তাকালো না সে। আহানা বলল, সরি, আমি আসলে আপনাকে ব্যাপারটা বলতে চাইনি, কারণ শান্ত আর কিছু শুনল না, দরজা খুলে বেরিয়ে চলে গেল। সোজা ডাক্তারের কেবিনে আসলো সে। রিপোর্ট নিয়ে চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেললো, তারপর কথা বলা শুরু করলো কঠিন চোখে। আর ওর কোনো সমস্যা নেই তো? এইভাবে হুট করে রক্ত এত কম পয়েন্ট আসার কোনো কারণ আছে কি? আমার টেনশন হচ্ছে। আমার মায়ের ব্লাড ক্যান্সার ছিল। ক্যান্সার হওয়ার আগে থেকে মাকে 2 বছর পর পর 3 ব্যাগ করে রক্ত দিতে হতো। মায়ের রক্তের শূন্যতা ছিল। এরকম করে কয়েক বছর চলেছে। তারপর হঠাৎ আমরা জানতে পারি মায়ের ব্লাড ক্যান্সার। এরকম সিনড্রোম দেখেছি আমি, তাই জিজ্ঞেস করেছি। আহানার এমন কিছু নয় তো? যদি হয় আমাকে বলুন। আমি কোনো দেশ বাকি রাখবো না যেখানে ওর চিকিৎসা করাবো না। আমি ওকে সুস্থ করে তুলব। কুল ডাউন, আমি কিছু টেস্ট দিচ্ছি, সবগুলো টেস্ট করিয়ে নেবেন। রিপোর্ট না দেখে আমি বলতে পারছি না। আর রক্ত শূন্যতা হলেই ক্যান্সার হয় না। যার থেকে রক্তটা নেওয়া হয় সে রক্তে প্যাচ থাকলে, পরীক্ষা নিরীক্ষা না করে রক্ত দেওয়া হলে পরে তা ক্যান্সারের আকার ধারণ করে। আজ আমরা সব টেস্ট পূরণ করে রক্তটা দিচ্ছি। আর আপনার মায়ের আগে রক্ত শূন্যতা ছিল বলেই যে ক্যান্সার হয়েছে এমনটা নয়, ভুল ধারণা এটা। রক্ত পরীক্ষায় গাফিলতি হয়েছে, আর নয়তো ইনফেকশনের কারণে। কথাগুলো শুনে শান্ত সিট থেকে উঠে আহানার কাছে ফিরে আসলো। আহানা চোখ বন্ধ করে শুয়ে আছে। শান্ত রক্তের ব্যাগটা নাড়িয়ে চাড়িয়ে সোফায় এসে বসতেই আহানা চোখ খুলে ওর দিকে তাকালো। আপনি আমার সাথে কথা বলতেছেন না কেন? শান্ত তার ফোন বের করে গেমস খেলায় মন দিয়েছে। আহানা রেগে উঠে বসে পড়ল। শান্ত ফোনটা রেখে ওর কাছে এসে ওকে জোর করে আবারও শুইয়ে দিল। ছাড়ুন, এত ঢং দেখাতে হবে না, ছাড়ুন। শান্ত আহানার গায়ের থেকে টান দিয়ে শাড়ির আঁচল নিয়ে সেটা দিয়ে ওর ডান হাতটা সিটের সাথে বেঁধে আবারও সোফায় ফিরে এসে বসলো। আহানা কাঁদছে অনবরত। শান্ত না দেখার ভান করে গেমস খেলে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আহানা বড় বড় করে শ্বাস নেওয়া ধরলো। এভাবে হাত বেঁধে রাখায় ওর সত্যিই কষ্ট হচ্ছিল। শান্ত বুঝতে পেরে উঠে এসে ওর হাতের বাঁধন আবারও খুলে ওকে শাড়ি ঠিক করে পরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। রুমে থাকলেই আহানা কথা বলার চেষ্টা করবে বারবার, তাই একাই থাকুক সেখানে। ভোর হতেই শান্ত আবারও কেবিনে ঢুকলো। আহানা ডান হাত মাথার উপর রেখে ঘুমাচ্ছে। পুরো রাত রক্ত দিতেই লেগে গেছে। শান্ত 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। ঘুমালে আহানা একা হয়ে যাবে। ডাক্তার এসে ব্যাগ সরিয়ে ক্যানোলার থেকে সব খুলে ফেললেন। শুধু ক্যানোলা রেখে দিলেন, কারণ একদিন বাদে আবারও রক্ত দিতে হবে। আহানা জেগে গিয়েছে ততক্ষণে। শান্ত একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তার বললেন এখন নিয়ে যেতে পারেন ওনাকে। শান্ত আহানার হাত ধরে ওকে নামাতে যেতেই আহানা হাত সরিয়ে ফেলল। নিজে নিজে নামার চেষ্টা করছে। নেমেই হাঁটা ধরল সে। কিছু দূর যেতেই পড়ে গেল নিচে। শান্ত এগিয়ে এসে গাল ফুলিয়ে নিচু হয়ে ওকে তুলল। তারপর ওকে এক হাত দিয়ে ধরে হসপিটাল থেকে বের হয়ে একটা রিক্সা নিল। রিক্সায় দুজনেই গাল ফুলিয়ে বসে আছে। এতক্ষণ শান্ত রেগেছিল, আর এখন আহানাও। শান্ত আহানাকে নিয়ে ওর বাসায় আসলো। আহানা চুপচাপ শান্তর বিছানায় বসে আছে। রূপা নওশাদ এসে দেখে গেছে ওকে। এরপরে সূর্যের মেজো ভাই লিমন রক্ত দিবে। আহানার খারাপ লাগছে এই ভেবে যে তার জন্য রূপা নওশাদের বিয়েতে তাদেরই মুখে হাসি নেই। আজ রূপার বিয়ে, আর সে কোনো মজাই করতে পারছে না। সবাই নরসিংদী চলে গেছে। সেখানে নওশাদের বাড়ি, সেখানে বিয়ে হবে। রয়ে গেছে শান্ত আর আহানা। আহানা মুখ ফুটে বলতেও পারছে না শান্তর না যাওয়াতে নওশাদ কতটা কষ্ট পেয়েছে। সকাল 8টা বাজে তখন। আহানা নিজে নিজে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেল। শান্ত বুয়াকে কবুতরের মাংস রাঁধতে বলেছে। কবুতরের মাংসে রক্ত বাড়ে। বুয়া সেটাই রান্না করছে, আর শান্ত সব তদারকি করছে। আহানা এগিয়ে এসে দাঁড়াতেই শান্ত চলে গেল পাশ কেটে। দাঁড়ান প্লিজ, আপনি কাল থেকে আমার সাথে এমন কেন করতেছেন? শান্ত তার আলমারি থেকে টি শার্ট নিচ্ছে। আহানা এগিয়ে এসে ওর হাত ধরে নিজের দিকে ফিরালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সমস্যা কি? সমস্যা কি আবার জিজ্ঞেস করতেছ? তুমি আমাকে এত বড় একটা কথা জানালে না, আর এখন বলতেছ সমস্যা কি? কেন জানাবো আপনাকে? শান্ত দাঁতে দাঁত চেপে 2 সেকেন্ড চেয়ে থেকে আহানাকে খপ করে ধরে কাছে নিয়ে এসে আহানার ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ বাদেই ছেড়ে দিয়ে বলল, এই কারণে জানাবে? আহানা থ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। শান্ত টি শার্ট নিয়ে আয়নার সামনে গিয়ে গায়ের পাঞ্জাবি খুলে টি শার্টটা পরছে। আহানা বিছানায় এসে পা তুলে বসলো। শান্ত টি শার্ট পরে বেরিয়ে গেল রুম থেকে। আহানা ঠোঁটে হাত লাগিয়ে বসে রইল বারান্দার দিকে তাকিয়ে। ওর এই প্রেম আমাকে শান্তিতে মরতেও দেবে না।
রেগে আহানা পাশের বালিশটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। শান্তকে কিছু বলার, বোঝানোর, জিজ্ঞাসা করতে চাওয়ার সাহস আর মন মানসিকতা কিছু আর রইল না। এরকম সিরিয়াস মোমেন্ট ধরে এটা কি করলো? কিসও না, আবার কিসের মতোই আজব। যত দূরে থাকতে চায় ততই স্পর্শ করে চলে যায় বারবার। শান্ত প্লেটে ভাত আর কবুতরের মাংস নিয়ে এসে ওর পাশে বসলো। চুপচাপ লোকমা বানিয়ে খাওয়াচ্ছে ওকে। আহানা রেগে বলল, তখন এমন করলেন কেন? কি করলাম? ওরকম। তুমি বললেও তোমার অসুখের কথা আমাকে জানাবে কেন? তাই আমি জানানোর কারণটা দেখিয়ে দিলাম। মানে কি বোঝাতে চান আপনি? কিস করলে আপনাকে আমি আমার অসুখের কথা জানাবো? ওটা তো কিস ছিল না। কিস তো তারা করে যাদের মনে প্রেম প্রেম মোড় থাকে। বাট তখন আমার মোটেও প্রেমটা মোড় ছিল না, রাগে ছিলাম বলেই কামড় দিছে। তুমি কিস আর কামড়ের পার্থক্য জানো না। আহানা গাল ফুলিয়ে আরেকদিকে ফিরে বসলো। এই লোকটার সাথে সিধা কথা বলতে গেলেও হাজারো প্যাচে পড়তে হবে। শান্ত বেসিনে গিয়ে হাত ধুচ্ছে, আহানা ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে। এখন যদি বলি রূপা নৌসাদের বিয়েতে যাব, সোজা মানা করে দেবে। কি আর করা যায়? কি এমন চেয়েছো কেন? আমি আসলে রূপার শ্বশুর বাড়ি দেখব। সেটা পরের দিন গিয়ে দেখে আসা যাবে। চলুন না যাই। না, নো ওয়ে। তোমার শরীরের অবস্থা দেখছো? আপনি আছেন না? শান্ত ভ্রুকুচকে চেয়ে চলে গেল। আহানা এই সুযোগে খোপা করে দরজা খুলে বেরিয়ে গেল। আরে দাঁড়াও, কই যাচ্ছ তুমি? আমার বাসায়। কেন? ওমা শাড়ি পরবো না, রেডি হব না, নরসিংদীতে যেতে হবে তো। না, যাও না তুমি। আমি যাব মানে যাব। আহানা হাঁটা ধরল। শান্ত মাথার চুল টেনে রাগ কন্ট্রোল করে আহানার পিছু পিছু বেরিয়ে গেল। আহানা বাসায় ঢুকে একটা শাড়ি নিল, বেগুনি রঙের। চট করে শাড়িটা পরে বেরিয়ে আসলো সে। শান্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা চুরি পড়তে পড়তে বলল, কি ব্যাপার, রেডি হয়ে আসেন, সবে 9:30 বাজে। নরসিংদী যেতেও তো সময় লাগবে, তাড়াতাড়ি করেন। তোমার শরীর যদি খারাপ হয় তো তোমার খবর আছে। হবে না। শান্ত আহানাকে নিয়ে নিজের বাসায় চলে আসলো। একটা বেগুনি রঙের পাঞ্জাবি নিয়ে পরে আহানাকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে বের হলো। বিআরটিসির একটা বাসে টিকিট কেটে উঠলো দুজনে। আহানা শান্তর কাঁধে মাথা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরের আকাশ দেখছে সে। মাঝে মাঝে উঁচু দালান চোখে পড়ছে। ঝুঁকে বসায় সব ঠিকমতো দেখা যাচ্ছে না। শান্ত গাল ফুলিয়ে চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। এখনো ঠিক করে আহানার সাথে কথা বলছে না সে। আহানা ঘুমিয়ে পড়েছে। আহানার মুখে রোদ পড়ছে দেখে শান্ত জানালার পর্দা টেনে দিল। নরসিংদীতে আসতে 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। শান্ত আহানাকে নিয়ে একটা রিক্সা নিল নওশাদের বাসায় যাওয়ার জন্য। নওশাদ মন খারাপ করে গালে হাত দিয়ে স্টেজে বসে আছে। শান্ত গেট দিয়ে ঢুকতেই নওশাদ স্টেজ থেকে ওকে দেখতে পেয়ে দৌড়ে এসে শান্তকে জড়িয়ে ধরল। খুশিতে আটখানা হয়ে গেছে নওশাদ। থ্যাঙ্কস বলতে বলতে শেষ সে যে কত খুশি হয়েছে তার জড়িয়ে ধরা দেখেই বোঝা যাচ্ছে। মনে হয় যেন কত বছর পর সে শান্তকে দেখেছে। আহানা মুচকি এসে বাসার ভিতরে চলে গেল। বিয়ের অনুষ্ঠান এটা রূপাদের বাসায় হওয়ার কথা ছিল, কিন্তু নওশাদের বাবা মায়ের অনুরোধ মতো নওশাদদের বাসায় বিয়েটা হবে। কাবিন হবে এখানে। রূপাদের বাসায় না হওয়ার কারণটা হলো গিয়ে নওশাদের ইচ্ছে ছিল কোনো বড় অনুষ্ঠান যেন আপাতত না হয়, তাই কাবিন সহ বিয়েটাই নওশাদের বাসায় থেকে হবে। আহানা রূপার কাছে গিয়ে বসলো ভিতরের রুমে। পুরো রুম ভর্তি মেয়ে। কেউ জানালার কাছে গিয়ে ফোনে কথা বলছে, কেউ বা খাটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গসিপ করছে। আর খাটে তো বিন্দুমাত্র জায়গা নেই। রূপা কোনো রকম সবার মাঝে গুটিসুটি দিয়ে বসে আছে। আহানাকে দেখে রূপা ঠিক সেই রকম খুশি হয়েছে যেরকম নওশাদ শান্তকে দেখে হয়েছিল। আহানা হেসে দিয়ে রূপার পাশে গিয়ে বসলো। একটা মেয়ে এসে বলল, জানো ওদের বড় ভাই এত জোস, আমি তো চুল দেখে ক্রাশ খেয়েছি। আরেকজন বলল, বারবার পকেটে হাত ঢুকানো দেখে আমি তো ফিদা হয়ে গেছি। একটা মেয়ের হাতে নেল পালিশ লাগাতে লাগাতে বলল, ওই সব রেখে আমি তো তার হাইট দেখে ক্রাশিত। আহানা মাথা বাঁকা করে বাইরের দিকে তাকালো। বাসার সামনে স্টেজ, সেখানে শান্তকে দেখা যাচ্ছে। নওশাদের সাথে হেসে হেসে কথা বলছে সে। আহানা মুচকি এসে রূপার ঘুমটা ঠিক করায় মন দিল। একটা মেয়ে দৌড়ে এসে বলল, সেই ছেলেটা আসতেছে এদিকে। সব মেয়েরা ঠিকঠাক হয়ে বসলো। আহানা যে তার স্ত্রী তাকেও জানে না, শুধু জানে সে বিবাহিত। তাও ও ক্রাশ তো ক্রাশই হয়। শান্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে একটু কাশি দিয়ে রুমে প্রবেশ করলো। সবার আগে আহানার দিকে তাকালো সে। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েরা রোবটের মতো দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে। শান্ত আহানার কাছে এসে 1 বোতল পানি দিয়ে খেতে বলে চলে গেল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ফিসফিসিয়ে বলল, এই মেয়েটা মনে হয় ছেলেটার স্ত্রীর। রূপা আহানাকে একটু ধাক্কা দিল দুষ্টুমি করে, কারণ আহানা লজ্জায় লাল হয়ে আছে। বাইরে থেকে গান শোনা যাচ্ছে, শান্তর গলা। আহানা উঠে বেরিয়ে গেল দেখতে।
তার পিছু পিছু বাকি মেয়েরাও ছুটল। শান্ত মাইক নিয়ে গান গাইছে, তার সেই চিরচেনা সুর, চিরচেনা সেই গান, বাজে স্বভাব। ওর সাথে সূর্য আর রিয়াজও গান ধরেছে। আহানা হেসে শান্ত চোখের দিকে তাকিয়ে আছে। শান্ত গান গাইলে মনে হয় ওর চোখও তাল মিলাচ্ছে গানের সাথে সাথে। শান্ত তার ঠোঁটের উপর দিয়ে আঙ্গুল ঘুরিয়ে নিয়ে আহানার দিকে চেয়ে গানের শেষ লাইনটা গাইল। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা দারুণভাবে লজ্জা পেয়ে চলে গেল বাসার ভেতরের দিকে। শান্ত এত মানুষ ভর্তি জায়গায় ওকে লজ্জা দিয়ে দিল, যা একটা কাকপক্ষীও জানতে পারল না। আমার বই গেছে, আর কোনোদিন কিছু জিজ্ঞাসা করতে যাব না। লজ্জা দিতে 1 নাম্বার ছেলেটা। ইস! রূপার পাশে চুপ করে বসে আছে আহানা, শরীর খারাপ করছে, তাও মুখ ফুটে বলা বারণ। এসব জানলে শান্ত অনেক চিন্তা করবে। তার উপর সে শান্তকে বলেছে এখানে আসলে শরীর খারাপ হবে না, তার গ্যারান্টি দিয়ে এসেছে, তাই এখন কিছু মোটেও বলা সাজে না। সেই শরীর তো খারাপ হলোই, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছে সে। পাশে তাকিয়ে শান্তর দেওয়া পানির বোতলটা দেখতে পেয়ে পানি নিয়ে খেলো। এখন কোনো রকম লাগছে, একেবারে ভালো না আবার খারাপও না। রূপার বাবা এসে বললেন, বিয়ের সব প্রস্তুত, বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। রূপা আহানার হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মেয়ের কাছে এই অনুভূতিটা বিশেষ। বুকের ভিতর কেমন কেমন করে এই সময়টায়। আহানা তার আর শান্তর বিয়ের কথা মনে পড়ে গেল। সেদিন কি পরিস্থিতিতে তাদের বিয়েটা হয়েছিল, আগে থেকে আভাসও পায়নি সে। হুট করে এসে জানতে পারল আজ তার বিয়ে। শান্তর নর্মাল বিহেভ দেখে ভয়টা আরও বেশি লাগছিল সেদিন। ভাবতে ভাবতেই আহানা চোখ বন্ধ করে হাসলো, আবার চোখ খুলে তাকিয়ে দেখলো দরজার সামনে থেকে শান্ত হেসে চলে যাচ্ছে। হয়তো তারও আমার মতন একই অনুভূতি হচ্ছে। বিয়েটা সুন্দরভাবেই সম্পন্ন হয়ে গেল। সবাই খেতে বসেছে, হইচই লেগে গেছে। রিয়াজ, সূর্য আর শান্ত দৌড়ের উপর আছে। নওশাদ বিলায়ের মতো স্টেজে বসে ওদের ব্যস্ততা দেখছে। বসে বসে নিজের বেস্ট ফ্রেন্ডের কামলা খাটতে দেখাটায় এক পৈশাচিক আনন্দ পাওয়া যায়। নওশাদ সেই মজাটাই নিচ্ছে। আহা, এই হারামিগুলোকে দিয়ে জীবনে কোনো কাজই করাইতে পারিনি, আর আজকে দৌড়াদৌড়ি করে কামলা কাটতেছে। মন তো করতেছে ভিডিও করে ওদের টাইম লাইনে ছেড়ে দেই। ধুর, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে হচ্ছে। শান্ত এক প্লেট খাবার নিয়ে আহানা যে রুমে বসে আছে রূপার সাথে, ঠিক সেই রুমে ঢুকলো। সবাই তো ওকে দেখে নড়ে চড়ে বসে পড়েছে। শান্ত সোজা এসে আহানার সামনে চেয়ার টেনে বসে পড়লো। রূপা হেসে বলল, কি ভাইয়া, আমাদের গার্লস জোনে বসে খাবার খেতে মন চাইছে নাকি? শান্ত লোকমা বানাতে বানাতে বলল, জি না, আমার বউকে খাওয়াতে এসেছে, কারণ সে নিজের হাতে 2 লোকমার বেশি খেতে পারবে না, তাই আমি খাইয়ে দিব পুরো 1 প্লেট। সব মেয়েগুলো জ্বলে পুড়ে যাচ্ছে। এরকম হাজবেন্ড আর কার হয় যে বিয়ে বাড়িতে নিজের স্ত্রীকে খাইয়ে দেয় সবার সামনে। আহানা চুপচাপ শান্তর হাতে খাবার খেয়ে যাচ্ছে। তার একটা হাত শান্তর হাঁটুতে, কখন যে রেখেছে তার খেয়ালই ছিল না। শান্ত তার বা হাত দিয়ে আহানার চুলগুলো কানের কাছে গুজে দিয়ে উঠে চলে গেল। আহানা পানি খাওয়ার জন্য বোতলটা নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি? শান্ত চলে যাওয়ার সময় থেমে বলল, নওশাদের সাথে এখন খেতে বসবো। কথাটা শুনে আহানা মাথা নাড়ালো। একটা মেয়ে চুল ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, তোমাকে অনেক ভালোবেসে, তাই না? আহানা মুচকি এসে নিচের দিকে তাকিয়ে আছে। তা কিভাবে প্রেমে পড়লো তোমার? রূপা দাঁত কেলিয়ে বলল, চট দেওয়ার পর থেকে দুজনের ঝগড়া করার জন্য এমন চুইংগামের মতন লাগছে যে একেবারে সেটা বিয়ে পর্যন্ত চলে এসেছে। চর? তুমি ওনাকে চর দিয়েছিলা, তোমাকে পাল্টা কিছু করেনি। তারপর? আহানা পানি খেতে খেতে বলল, 2 বালতি পানি ঢেলে দিছিল আমার গায়ে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বাহ, ইন্টারেস্টিং তো। তারপর প্রপোজ করলো কবে? আহানার সেই দিনের কথা মনে পড়ল। লজ্জায় লাল হয়ে গেল সে। একটা মেয়ে এগিয়ে এসে বসে বলল, প্রপোজের কথা জিজ্ঞেস করছি, কিসের কথা নয়। তোমার গালে এত ব্লাশ হচ্ছে কেন? আহানা উঠে চলে গেল বাইরের দিকে। বাইরে শান্ত ও নওশাদের রিয়াজের সাথে খেতে বসেছে আহানা। শান্তকে দেখে আবারও ফিরে আসলো। একটা মেয়ে চমকে বলল, তোমার হাতে ক্যানেলা কেন? আসলে আমাকে রক্ত দেওয়ার জন্য এটা লাগাইছে। ও মাই গড, তুমি তো তাহলে সিক। বসো এখানে। সবাই মিলে ধরে ওকে বসিয়ে দিল। বাবার ফোন আসতেই শান্ত বিয়ে বাড়ি থেকে বের হয়ে খালি রাস্তায় এসে দাঁড়ালো। কিরে শান্ত, তুই কই? আর এত শোরগোল শোনা যাচ্ছে কেন? বাবা, আমি নওশাদের বিয়েতে নরসিংদী এসেছে, তোমাকে বলছিলাম না? ও আচ্ছা, শোন, বলো। আমি মাছ, মাংস, সবজি, চাল, ডাল সব কিনে বাসায় ঢোকাইছি। গরু একটা আনছি। তোদের কাল গায়ে হলুদ, পরশু আল্লাহ দিলে তোদের বিয়ে। তোদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, সেদিন রেজিস্ট্রি করে বিয়েটা দিয়ে দেবো তোদের। তুই আহানকে নিয়ে আজ সন্ধ্যায়
মোহনগঞ্জের জন্য ট্রেন ধর। বাবা, 1 মিনিট, এসব কি বলতেছো তুমি? আমাকে একবারও জিজ্ঞেস করছো? এটা জিজ্ঞাসা করার কি আছে? আমি তো তোদের ধুমধাম করে বিয়ে দেব। বলিস তাহলে এত চমকাস কেন? সবাইকে জানাতে হবে না যে আমার ছেলের বিয়ে করতেছে? বাবা, কাল বউ ভাত, নশাদ আমাকে যেতে দিবে না। না দেখ, ওদের সহ নিয়ে চলে আয় তাহলে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় রুমের অভাব নেই। আর নওশাদ তো অনেক দিন থেকে মোহনগঞ্জে আসতে চেয়েছিল। বাবা, এটা সম্ভব না। তুই চুপ কর, নওশাদকে ফোন দে, ওর সাথে কথা বলবো আমি। শান্ত বিরক্ত হয়ে নওশাদকেই ফোন দিল। নওশাদ হ্যালো বলতেই বাবা অফার করে বসলেন। নওশাদ, তুমি তোমার ওয়াইফকে নিয়ে মোহনগঞ্জে হানিমুন করতে চলে আসো, কোনো কমতি হবে না। এখানে রিসর্ট আছে, তোমরা এনজয় করতে পারবা। সব খরচ আমার, তুমি শুধু শান্তকে বোঝাও যেন কাল আসে। আমি আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। ঘোড়ার গাড়ি ব্যবস্থা হবে বরের দোস্তরা প্রবেশ করার জন্য। যেহেতু দুষ্টু ছেলে, ঠিক আছে যাও, ব্যবস্থা করে দিচ্ছি। তুমি শুধু আমার অবুঝ ছেলেকে বোঝাও। শান্ত ভ্রুকুচকে বলল, কি অমন করে চেয়েছিস কেন? আমাকে এখন বলবি না যে মোহনগঞ্জ চল? আমি যাব না। আরে আজব, আহানাকে এখনো 2 ব্যাগ রক্ত দিতে হবে। আমার দ্বারা হবে না। আই কান্ট ডু দিস। ইয়েস ইউ ক্যান। তোর কি মন চায় না আহানাকে নিজের করে নিতে? তোদের এখনও আলগা ভাব দেখে তো বোঝাই যায় একজন আরেকজনকে ছুঁয়েও দেখোস নি। কিন্তু আহানা। আরে ওর চিন্তা করিস না, 1 ব্যাগ তো অলরেডি দিয়ে দিছি, তাহলে এখন টেনশন একটু হলেও তো কমছে, তাই না? বিয়ের পর না হয় বাকি 2 ব্যাগ দেওয়া যাবে। আর তোর যদি ভালো না লাগে তাহলে তোর হয়ে আমি আঙ্কেলকে বুঝিয়ে দিব, মতামত জানা আমাকে। আচ্ছা, দেখি আহানা কি বলে। শান্ত বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে আহানাকে কোথাও দেখতে পেল না। মনে ভয় জাগলো, এই ভেবে যে আহানার কিছু হয়নি তো। আহানা রূপার জন্য সাজানো বাসরে গুটি সুটি দিয়ে এক কোনায় ঘুমিয়ে পড়েছে। শান্ত মুচকি এসে এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল, কারণ এইভাবে রুমে থাকাটা ভালো দেখায় না। নওশাদ রূপার কাজিনরা হাততালি দেওয়া ধরতেই শান্ত চুপ করে থাকতে বলল। আহানা গভীর ঘুমে, শান্ত ওকে নিয়ে আরেক রুমে আসলো। বিছানায় রাখতেই আহানা জেগে গিয়ে চমকে পিছিয়ে গেল। শান্ত মুখটা গম্ভীর করে বলল, বাবা আমাদের বিয়ের সব রেডি করে ফেলেছে। কাল নাকি গায়ে হলুদ। আমাদেরকে আজ রাতেই মোহনগঞ্জ যেতে বলেছে। আজ তো নশাদের বিয়ের কথা বলে রাফিকে মানিয়ে অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়েছে, কিন্তু এরপর সেটা না হয় অ্যাপ্লিকেশন করে ছুটি না যাবে, কিন্তু তোমাকে রক্ত দেওয়ার কি হবে? আহানা চমকে বলল, বিয়ে? তুমি বলো কি করব? বাবা নাকি সবাইকে দাওয়াতও দিয়ে ফেলেছে। তার উপর নশাদকে বলছে রূপাকে নিয়ে আমার সাথে যেতে। এত জলদি সব করে ফেললো, আমাকে একবার বললো না। সব রেডি করে এখন বলতেছে। আহানা চুপ করে থেকে বলল, কি আর করার, সব যেহেতু সব রেডি করে ফেলছে। শান্ত মাথা তুলে তাকিয়ে বলল, আহানা ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করতে তৈরি? আমি কিন্তু ওই কাগজের শর্ত ভাঙবো। আহানা হেসে আরেকদিকে ফিরে বসলো। তাহলে তুমি রাজি যখন, আমি বাবাকে বলে দিচ্ছি। শান্ত বাবাকে ফোন করে জানিয়ে দিল। বাবা তো খুশিতে শেষ। নওশাদ রাজি করিয়েছে ভেবে ওর উপহারস্বরূপ রিসোর্টে বুক করে ফেললেন। বিকাল 4টা বাজে। নওশাদ আর রূপা বাসর ঘরে বসে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিচ্ছে। রিয়াজ আর সূর্য পিক তুলছে, একবার জানলায় ঝুলে আবার বিছানায় গোল হয়ে বসে। কত প্রকার পোজ আছে সব গুগল করে বের করিয়েছে রূপা। আর রুমের এক কোনায় আহানা মুচকি এসে ছবি তোলা দেখছে। আর শান্ত, সে তো আহানার শাড়ির আঁচল নিয়ে গিট্টু দিচ্ছে আর ফোনে বাবার সাথে কথা বলছে। বাবা কি ফুল আনবে, কাউকে দাওয়াত দেওয়া বাকি আছে কিনা সেটা জানার জন্য সব জেনে নিচ্ছেন শান্তর থেকে। আহানা পিঠের উপর কিছুর স্পর্শ পেয়ে কেঁপে উঠল। হাতের নয়, তবে ফুলের। শান্ত ফুল দিয়ে ওর পিঠের উপর নাড়াচ্ছে, সুরসুরি দিচ্ছে। আহানা ভ্রু কুচকে ওর দিকে তাকাতেই ও বাইরে জানালার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, টুটুল মেয়েকে ফোন দাও। হ্যাঁ টুটুল মিয়া, ভালো আছো নে? বাসর কিন্তু পুরো গোলাপের হতে হবে। আচ্ছা বাবা। আহানা কথাটা শুনে লজ্জা পেয়ে চলে গেল। ফটোশ্যুট শেষ হতেই নওশাদ সবার মুখের উপর দরজা লাগিয়ে ফেলছে। এমন করার কারণ আছে। কারণটা হলো কেউ ওকে রূপার সাথে কথা বলতেই দিচ্ছিল না। একবার একজন এসে এক ধরনের কথা বলে মাথা খাচ্ছিল। আহানা আর শান্ত হাসতে হাসতে শেষ নওশাদের কাণ্ড দেখে। আহানা চলো, বাসায় ফিরতে হবে। দাদা দাদিকে পার্সোনালি ইনভাইট করতে হবে, অফিসের সবাইকে ইনভাইট করতে হবে। তারপর আমার সেই 18-20 জনের শান্ত গ্যাংয়ের সবাইকে ইনভাইট করতে হবে। তুমি এই ফাঁকে সব গুছিয়ে নেবে, কে কে লাগবে সব। আহানা মাথা নাড়ালো। শান্ত নওশাদ আর রূপার রুমের বাইরে এসে গলা ঠিক করে বলল, ওই হারামি নওশাদ, আমি যাচ্ছি। মোহনগঞ্জে কি আমার সাথে যাবি নাকি পুরো রাত শেষ করে যাবে? হারামি স্কোয়ার। শান্ত তুই যা, সন্ধ্যা 7টার ট্রেনে যাব আমরা। কমলাপুর রেল স্টেশনে দেখা হবে, গেলে তো তোর সাথেই যাব। আচ্ছা বাই, অল দ্য বেস্ট।
শান্ত আহানাকে নিয়ে বেরিয়ে আবারও বাস ধরল। শান্ত এক এক করে বলে যাচ্ছে আহানাকে তাদের বাসায় ঢুকে কি কি বলতে হবে, কি কি করতে হবে। আহানা শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, রূপার বউ ভাত হবে না? নওশাদ এমনিতেও অনুষ্ঠান চায়নি, বউ ভাত এমনিতেও হতো না। ও, হ্যাঁ বাবা, ওকে রিসোর্টের লোক দেখাইছে, ব্যাস হয়ে গেল। এবারও 14 গোষ্ঠীকে রাজি করাতেও প্রস্তুত। বাসায় ফিরতে ফিরতে 6:30 বেজে গেছে। শান্ত সোফায় বসে একটা ছোট নোটবুক নিয়ে সেখান থেকে সবার নাম্বার ফোনে উঠিয়ে ফোন করতে বলছে বিয়েতে আসার জন্য। দাদা দাদিকে অনেক করে বলার পরও তারা মাথায় হাত রেখে বললেন আসা সম্ভব নয়, তারা বাড়ি ছেড়ে কোথাও যায় না কখনো। আহানা তার বাসায় পরার জন্য কয়েকটা শাড়ি নিল, সব গুছিয়ে নিতে গিয়ে থমকে গেল হঠাৎ। আচ্ছা, এই বিয়েটার মানে হলো আমি শান্তকে আমার কাছে আসার সম্মতি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আসলে বাঁচবো কদিন? আমার তো মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। রোগী জানে সে আসলে সুস্থ হবে কি হবে না, আর আমার মন বলছে আমি আর বেশি দিন নেই। আহানা বারান্দায় দিকে তাকালো। শান্ত হেসে হেসে ওর বন্ধুদের সাথে কথা বলে যাচ্ছে। ওর এই হাসি কি আমি রক্ষা করতে পারবো? শান্ত ফোন রেখে এসে আহানার হাত ধরে ওকে সোফায় বসিয়ে নিজে নিচে হাঁটু গেড়ে বসলো। কি হয়েছে? ডাক্তারের সাথে কথা বললাম, উনি বললেন যেহেতু বিয়েতে দেরি হবে ক্যালেন্ডার যেন খুলে ফেলে। আপনি খুলবেন? আহানা ঢোক গিলে ঠিকঠাক হয়ে বসলো। শান্ত আহানার চোখে হাত দিয়ে ওর চোখ বন্ধ করে আস্তে আস্তে ক্যানোলা খুলে ফেললো। আহানা হালকা ব্যথা পেল, বেশি না। চলো 7টা বেজে আসছে, জলদি করে কমলাপুর স্টেশন যেতে হবে। আহানা তার বাসার দিকে একবার তাকিয়ে বের হয়ে গেল। এরপর যখন সে শান্তর সাথে এই বাসায় আসবে তখন অফিসিয়ালি মিসেস আহানা শাহরিয়ারের রূপে আসবে। কমলাপুর রেল স্টেশনে এসে শান্ত এদিক ওদিক তাকালো, কিন্তু নওশাদ আর রূপাকে কোথাও দেখছে না। এর ভিতর ওরা ফোনও তুলছে না। শান্ত আহানাকে নিয়ে ট্রেনে উঠে দেখলো নওশাদ আর রূপা বসে বসে সেলফি তুলছে। নওশাদ 3/4 প্যান্ট আর টি শার্ট পরেছে, যেন কক্সবাজার যাচ্ছে সে। শান্ত রেগে দুম করে ঘুষি মেরে দিল নওশাদকে। আরে কুল ডাউন ম্যান, তোর আসতে দেরি করেছিস, আমরা কিন্তু করিনি। দেখ দেখ কেমনে বসে পড়ছি। তুই ফোন ধরতেছিলি না কেন? পিক তুলতেছিলাম ভাই। তাই বলে ফোন ধরা যায় না? যাই তো, তোকে জানালা দিয়ে দেখতে পেয়ে আর ফোন ধরিনি, তোকে ডাক দিলাম। তুই তো আমাদের রেখে আহানা দিকে তাকিয়েছিলি 200 বার, আর ওই রোডের দিকে তাকাচ্ছিলি 100 বার। কি আর করতাম? তোর মতো। আর বললাম না সর এখন। মানে কি, আমি আমার নতুন বিয়ে করা বউয়ের পাশে বসবো, তুই তোর বউয়ের পাশে গিয়ে বস। শান্ত আহানাকে নিয়ে ওদের সামনে বরাবর সিটে বসলো। শান্ত সিগারেট একটা ধরিয়ে মুখে দিয়ে হেসে দিল, তারপর শয়তানি হাসি দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ ফোনে গেমস খেলছে। নওশাদ, তোর কপালে লিপস্টিকের দাগ। নওশাদ এদিক ওদিক না তাকিয়ে পাগল হয়ে টিস্যু নিয়ে কপাল ঘষতে ঘষতে শেষ। আহানা মুখ টিপে হাসতেছে, আর রূপা নওশাদকে ঝাঁকিয়ে ফিসফিসিয়ে বলল, বুদ্ধু, কোনো দাগ নেই, শান্ত ভাইয়া মজা করতেছে। নওশাদ রেগে শান্তর সাথে মারামারি শুরু করে দিল। মায়ের শেষে দুজনে চুপ করে বসে সিগারেট খাওয়া শুরু করলো আবার। ট্রেন চলছে, রাতের পরিবেশ। আহানা গাল ফুলিয়ে বাইরে তাকাচ্ছে, আর নওশাদ রূপার দিকে তাকাচ্ছে। রূপা ফেসবুকে পিক আপলোড করায় বিজি, আর নওশাদ ফোনে কথা বলায় বিজি। পাশে শান্ত গেমস খেলছে। আহানা বাইরে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়েছে। শান্তর গলার আওয়াজে চোখ খুলল সে। মোহনগঞ্জ নাকি এসে পড়েছে। শান্তর হাত ধরে মোহনগঞ্জে পা রাখলো সে। অথচ কয়েক মাস আগে যখন সে মোহনগঞ্জ থেকে চলে গিয়েছিল তখন তারা দুজনেই মনের দিক দিয়ে অচেনা ছিল, আর আজ তারা বিবাহিত। ভয় ভয় কাজ করছে শান্তর। বাড়িতে এই প্রথম সে যাচ্ছে, কি জানি তাদের সাথে খাপ খাওয়াতে পারা যাবে কিনা। শান্ত 2টা রিক্সা নিল, একটাতে সে আর আহানা, আরেকটাতে নওশাদ আর রূপা। রাত তখন 11টা বাজে। ঘুটঘুটে অন্ধকার। ব্যাঙ ডাক দিচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট পিচ্ছিল, তার উপর গাছের ডালে জমে থাকা 1-2 ফোঁটা পানিও পড়ছে থেমে থেমে। আহানা মনের অজান্তেই শান্তর হাত মুঠো করে ধরে আছে। রিক্সাওয়ালার রিক্সার নিচে হারিকেন জ্বলছে, সেটার আলোয় তিনি পথ চলছেন। পেছনের রিক্সায় নওশাদ বসে দুঃখের একটা গান ধরেছে। দিলাম আর কিছু বুঝে না গানটা। রূপা ধুমধাম করে কিল বসিয়ে চুপ করিয়েছে ওকে। রেগে রেগে বলছে, বিয়ের দিন রাতে কেউ এই গান গায়, বেয়াদব একটা। আহানা হাসতেছে ওদের কথা শুনে। শান্ত ফোনে বাবাকে বলছে, আর 2 মিনিট লাগবে, এসে গেছি আমরা। বাসার সামনে এসে দুটো রিক্সায় থামলো। আহানা নেমে বাসার দিকে তাকালো। দোতলা একটা বাসা। দোতলা বলতে নিচের তলা অনেক বড়, আর উপরের তলায় 2-3টা রুম দেখা যাচ্ছে। বাড়ির সামনে এত এত ফুল যে সবার আগে বাগানটাই চোখে পড়বে। বাড়ির উপরে একটা লাইট জ্বালানো, আর বাগানে তো প্রতি কদমে কদমে লাইট। নিশ্চয়ই বাগানটাকে উজ্জ্বল করে তোলার জন্য আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এত বাতির ব্যবস্থা করা।
বাবা হেসে এগিয়ে আসছেন, দারোয়ান গেট খুলে দিয়েছে ততক্ষণে। শুধু বাবা এসেছেন। আহানা ওনাকে সালাম দিয়ে এদিক ওদিক তাকালো। দূরে বাসার ভিতর সোফায় বসে থাকা দুজনকে দেখা যাচ্ছে, তবে তারা এদিকে খেয়াল না দিয়ে টিভি দেখায় মগ্ন। আহানার ভাবনায় ছেদ ঘুটি একজন ভদ্রমহিলা একগাল হাসি নিয়ে এগিয়ে এসে আহানাকে জড়িয়ে ধরলেন। আহানা চমকে ওনাকে সালাম করে কিছুক্ষণ তাকিয়ে রইল। চেহারা তো শান্তর বাবার মতো, নিশ্চয়ই শান্তর ফুপু হবে। উনি হেসে বললেন, আমি তোমার ফুফু শাশুড়ি, আসো ভিতরে আসো। এই যে পুরো শান্ত ব্যাটালিয়ন। আমি যে নওশাদ মোহনগঞ্জ এসেছি সেই দিকে কি কারো কোনো নজর নেই? সাথে যে আমার নতুন বউ আছে সেটাও কারো নজর নেই? শান্তর বাবা এগিয়ে এসে নওশাদের কান ধরে আলোতে দাঁড় করিয়ে হেসে দিয়ে জড়িয়ে ধরলেন ওকে। রূপা এসে সবাইকে সালাম দিল, তারপর সবাই একসাথে বাসার ভিতর ঢুকলো। আহানা বাসার ভিতর পা রেখে মিসেস রেনুর দিকে তাকালো। রেনু সোফা থেকে উঠে দাঁড়িয়ে মুখটা ফুলিয়ে এগিয়ে এসে আহানার সামনে দাঁড়ালেন। আহানা মুচকি এসে সালাম করলো ওনাকে। উনি সুখী হও বলেই চলে গেলেন বাসার ভিতর। আহানা শান্তর দিকে তাকালো। ইটস ওকে। শান্ত বলল ইশারায়, কিরে তোর শাশুড়ি এমন কে? তোকে প্রথম দেখায় কিছু দিল না তো দিল না, আবার জড়িয়েও ধরলো না, উল্টো চলে গেল। জানি না। আজব তো। শান্ত আহানার হাত ধরে ভিতরে ঢুকলো। সায়ন সিঁড়ি দিয়ে নেমে ওদের দেখে দাঁত কেলিয়ে হাসলো। সামনে এসে হঠাৎ করে সবার সামনে নিচে হয়ে আহানার পা ধরে সালাম করতে গেল। আহানা চমকে ভয় পেয়ে শান্তর পিছনে চলে গেল। সায়ন, এসব কি? ভাই তোমার কি আমার কিছু ভাল লাগে না? ভাবি আমার বড় ভাইয়ের বউ, তাকে সালাম করব না? এত ইসলামিক হলে বাবাকে করো কি? পরে ভাবের লাইন আসবে। শান্ত আহানার হাত ধরে টেনে সবার সামনে দিয়ে নিজের রুমে নিয়ে গেল। আহানা কিছুটা ঘোরের মধ্যে আছে। এই ছেলেটা এমন কেন করলো? কি অসভ্য! শান্তর রুমে ঢুকতেই সে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। রুমের অর্ধেকটা দেয়াল জুড়ে শুধু শান্তর মায়ের ছবি। আহানা এগিয়ে এসে একটা ছবি নিয়ে দেখতে লাগলো। উনি সেই যিনি আমাকে প্রথম খাবার তুলে দিয়েছিলেন। কি মিষ্টি চেহারা ওনার। শান্ত দুম করে বিছানার উপর শুয়ে পড়েছে। আহানা ছবিটা রেখে পিছনে ফিরে পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে নিল। খাট, একটা আলমারি আর একটা টেবিল ও চেয়ার। জানালা খোলা, সেটা দিয়ে বিরাট একটা ক্ষেত দেখা যায়, যেটার মাঝখানে একটা পিলারে এখন আলো জ্বলছে। আহানা রুম থেকে বের হতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা ট্রে, যেটাতে 2টা গ্লাস পানি, 2 কাপ চা আর বিস্কিট। মেয়েটা হাসতে চাইছে, কিন্তু কোনো এক বারণের কারণে সে হাসি আটকে মুখ ফুলিয়ে আহানার হাতে ট্রেটা দিয়ে বলল, আমার নাম মিতু। ব্যাস চলে গেল সে। আহানা ট্রেটা নিয়ে রুমে ঢুকে বিছানায় রাখলো। শান্ত চ্যাপটা হয়ে ঘুম দিছে। আহানা হাতটা নিয়ে ওর পিঠে রেখে দুবার নাড়া দিল। শান্ত ঘুম ঘুম চোখে চেয়ে রইল। কি? চা খান, ঘুমের ভাব কমবে। চায়ের কথা শুনে শান্ত উঠে বসলো। আচ্ছা, রূপার নওশাদ ভাইয়া কোথায়? ওদের কি বাবা এই করিডোর ধরে শেষ প্রান্তে যে রুমটা আছে ওটা দিয়েছে, ওখানে রেস্ট নিচ্ছে মেবি। ও, আপনার বোনও কি বাকি সবার মতন? না, ও একটু আলাদা। ও চাইলে আমাকে ঘৃণা করতে পারে না, রক্ত তো, আলাদা একটা টান আছে, বাট কথা একটু কম বলে, এই আর কি। আহানা চা খেয়ে উঠে দাঁড়ালো। মনটা চটফট করছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখার জন্যে। শান্ত চা খেয়ে উঠে হাঁটা ধরলো আহানাকে নিয়ে। আরে আরে, কই যান? তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাবো। অনেক রাত হয়েছে, কাল দেখাবো না হয়? আরে আমরা সবাই ডিনার করি রাত 12টায়, চলো তুমি। শান্ত আহানার হাত ধরে বেরিয়ে পড়ল। নিচের সোফায় সায়ন পায়ের উপর পা তুলে টিভিতে মুভি দেখছে। আহানাকে নামতে দেখে দাঁত কেলিয়ে আহানার দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। আহানা শান্তর হাত শক্ত করে ধরল সায়নের এভাবে তাকিয়ে থাকা দেখে। শান্ত রাগী চোখে সায়নের দিকে তাকিয়ে আহানাকে নিয়ে রান্নাঘরের দিকে গেল। ফুপু আর খালা রান্না করছেন। ফুপু চুলায় মাংস নাড়ছেন আর খালা নিচে বসে শশা কাটছেন সালাদ বানানোর জন্য। আহানা রান্নাঘরে ঢুকতেই খালা হেসে দাঁড়িয়ে পড়লেন। আহানা এগিয়ে এসে খালাকেও সালাম দিল। খালা খুশি হয়ে শান্তর দিকে তাকিয়ে বললেন, শান্ত বাবা, একখান খাসা বউ পাইলা। তোমার বোনের পছন্দ? হ, এখন বুঝতেছি শান্তি আপা কেন ওরে বেছে রেখেছিল। আমিও ওকে দেখেছিলাম আশ্রমে শান্তি আপার সাথে গিয়ে। তখন তো একদম পুচকি ছিল, সারাদিন তোর হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে থাকতো, তোকে ছাড়া কিছু বুঝতো না। আহানা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা তাই নাকি খালা? আর কি কি করতো? তোরও তো সব মনে আছে, আমাকে জিজ্ঞাস কেন? শয়তান পোলা। আচ্ছা একটা কথা বল, ওর কি শরীর খারাপ? শান্ত ভ্রুটা নাচিয়ে বলল, কেন, কি করে জানলা? চোখ মুখ শুকিয়ে আছে তাই বললাম। কি হয়েছে ওর? শান্ত ফ্রিজের উপরে ঝুড়ি থেকে লিচু নিয়ে খেতে খেতে বলল,
মায়ের মতো রক্ত শোনাতে রোগ পাইছে। কি বলিস? আল্লাহ রক্ষা করুক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।